Are you all fired up? Excited? একবার হবে? ফ্রিডম! এইবার আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে কমিটমেন্ট, ডিলেড গ্র্যাটিফিকেশন, গোল সেটিং নিয়ে আমরা কথাবার্তা বলেছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য বা যে কোনো ফিল্ডে সাকসেসফুল হওয়ার জন্য। এবার এক্স্যাক্টলি আমি বলার চেষ্টা করবো, আমি আর মহুয়া, যে আমাদের বিজনেসে কি করতে হয় অ্যাকচুয়ালি কি করতে হয়, কেন এটা খুব জরুরি। তার কারণ হচ্ছে আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে আমি একজনকে বিজনেস প্ল্যানটা দেখালাম খুব এক্সাইটমেন্ট, খুব এনথুসিয়াজম নিয়ে, কিন্তু দেখানোর পর সে প্রশ্ন করছে, হ্যাঁ সবই তো বুঝলাম, তা আমাকে কি করতে হবে বলুন। তখন না আমার নিজে খুব আপসেট লাগে। কেন নিজের আপসেট লাগে? তার কারণ আমার মনে হয় যে আমি তাকে অনেক কিছুই হয়তো বললাম, কিন্তু ইনকমপ্লিট ইনফরমেশন দিয়েছি। কারণ আমি যা তাকে বললাম তার থেকে সে আলটিমেটলি বুঝতে পারলো না সবই ভালো, কিন্তু তাকে কি করতে হবে। কারণ আলটিমেটলি জিনিসটা খুব ভালো, কিন্তু কি করতে হবে যদি একজনকে আমি কনভে না করতে পারি, তাহলে সে করবেই বা কি, আর সাকসেসফুলি বা হবে কি করে। তাই জন্য আমি যখন কারুকে প্ল্যান দেখাবো, আমার ইন্টেনশন হবে যে এই বিজনেসটা, এই অপরচুনিটিটা কেন ইউনিক, কেন বেস্ট অপরচুনিটি, কেন তুমি করবে, এই কারণটাকে তুলে ধরা, ওয়াই। আর যেটা তুলে ধরা উচিত সেটা হচ্ছে যে এই অপরচুনিটিটা কি দেয়, কি অফার করে, আর তোমার কাছে কি ডিমান্ড করে, আর তোমাকে এক্স্যাক্টলি কি করতে হবে। এই চারটে জিনিস আমরা প্ল্যান শোয়িং এর মধ্যে দিয়ে একজনকে বোঝানোর চেষ্টা করি। বোঝাতে পারছি? প্রথম ইউনিক পয়েন্টগুলো কি, এই অপরচুনিটিটা কি অফার করছে আলটিমেটলি, আর তোমার কাছে কি ডিমান্ড করছে, আর তোমাকে এক্স্যাক্টলি কি করতে হবে। এই জিনিসটা আমরা প্ল্যান শো এর মাধ্যমে বলি। বাট বিফোর দ্যাট আমি জাস্ট এগেন তার চেয়েও একটা ইম্পর্টেন্ট জিনিসে ফিরে যাই। সেটা হচ্ছে এই, যে কোনো জিনিস শুরু হয় হোয়াই থেকে। হোয়াই, এটা আমার একটা খুব কমন কথা, খুব প্রিয় কথা, আমার মুখ থেকে অনেকে অনেকবার শুনে থাকবেন। সেটা হচ্ছে যে আপনি যদি হোয়াই না ক্লিয়ার করেন, তাহলে কিন্তু সারা জীবন আপনি হাউ হাউ করবেন। হাউ হাউ আপনাকে করতেই হবে। তাই আসুন এই বিজনেসে প্রথম কি করে হোয়াইটা সেট করতে হয় সেটা আমরা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। এটার জন্য ব্রিট ওয়ার্ল্ডওয়্যারের একটা অসাধারণ টিচিংস আছে, সেটাকে বলে 5 স্টেপস অফ সাকসেস। প্রথম জিনিস যেটা করতে হয় সেটা হচ্ছে বিজনেস প্ল্যানটা শোনার পর আমি যদি কারোর সাথে বসি, সে করতে রাজি হয়েছে, আমি প্রথম দিনেই বসে আমি আর মহুয়া যেটা করি সেটা হচ্ছে কেন বিজনেসটা করবে সেটাকে তাকে জানতে চাই, এবং সেটাকেই বলে তার কাছ থেকে ড্রিম অ্যান্ড ডিজায়ার জেনে নেওয়া। তার কি ড্রিম, তার কি ডিজায়ার, দ্যাট ইজ 5 স্টেপস অফ সাকসেসের প্রথম স্টেপস। আর সঙ্গে বলি যে অ্যাটলিস্ট 5টা কারণ অন্তত তুমি বলো, 5টা, ছোট মেজ বড় সব মিলিয়ে, কিন্তু 5টা কারণ তোমাকে বলতে হবে যে তুমি এই বিজনেসটা কেন জয়েন করছো এবং এই বিজনেসটা থেকে তুমি কি পেতে চাও। তুমি কি পেতে চাও যদি ঠিক না থাকে তুমি জীবনে পাবে না। তারপর ডিফারেন্ট উদাহরণ দিয়ে আমি বলি যে দেখো, প্রথম তুমি ঠিক করেছিলে যে আমাকে চাকরি পেতে হবে, তারপর ঠিক করেছিলে যে কি চাকরি করব। তো চাকরি পাওয়ার দরকারটা তোমার জীবনে প্রথম এসেছিল। এরকম কোনো লোক আপনারা দেখেছেন যে রোববার দিন রাত্রিবেলা রুটি আলু চচ্চড়ি টিফিন বক্সে ভরছে? তো আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কি করছিস, না আমি তো চাকরি করবো, তাই না কোথায় চাকরি করছিস, পাইনি এখনো, টিফিনটা রেডি করছি, এরকম দেখেছেন? আমাদের বিজনেস দেখুন কি হয় সমস্যা,
আপনি যেমন দেখেননি, আমি বলতে পারি দায়িত্ব নিয়ে, এই হলে এরকম বেশ কিছু মানুষ বসে আছেন যারা জানেন না যে এই বিজনেসটার থেকে আমি কি পেতে চাই, অথচ আজকে সেমিনারে এসে হাসির কথায় হাসছেন, দুঃখের কথায় চোখ দিয়ে জল বেরোচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য প্রথম হচ্ছে ড্রিম অ্যান্ড ডিজায়ার, সেট ইউর ড্রিম অ্যান্ড ডিজায়ার্স, আপনি এক্স্যাক্টলি কি পেতে চান। এবং এই ড্রিম আর ডিজায়ার মানে কিন্তু এই নয় ফ্রেন্ডস, প্লিজ চেঞ্জ ইউর আইডিয়া অ্যান্ড ওপিনিয়ন, যে হাওয়াই যেতে চাই, মার্সিডিজ বেঞ্চ। ট্রুলি স্পিকিং, আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো লজ্জা নেই, আমি এই বিজনেসটা শুরু করেছিলাম 5,000 টাকা রোজগার করার জন্য, অনলি 5,000 রুপিস। হ্যাঁ, আজকের 5,000 টাকার অনেক দাম, 98-এ 5,000 টাকার দাম অনেক কম ছিল, বেশি ছিল, কিন্তু তৎকালীন আমি 5,000 টাকার জন্য শুরু করেছিলাম। ভেরি স্পেসিফিক গোল, ভেরি স্পেসিফিক। কেন 5,000 টাকা? তার কারণ হচ্ছে আমার মা ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন, আমার স্যালারির পরে অনেকটা টাকাই লাগতো ওষুধ কেনার জন্য, যেটা আমি চেয়েছিলাম যে আমি 5,000 টাকা যদি এক্সট্রা রোজগার করি তাহলে 3,000 টাকা, একদম স্পেসিফিক, আমার ফিগারগুলো মনে আছে, 3,000 টাকা আমি মায়ের ওষুধের জন্য খরচা করব। তার আগে আমি টিউশন করতাম, আমি টিউশন করতে করতে বোর হয়ে গেছিলাম, কারণ টিউশন করলে আপনি সোশ্যাল থাকবেন না। যারা টিউশন কম বেশি করেছেন জানেন, বোনের বিয়েতে যেতে পারবেন না, কফি হাউসে আড্ডা মারতে যেতে পারবেন না, কারণ আপনাকে ছাত্র পড়াতে হবে বিকজ অফ মানি। তো 3,000 টাকা আমার দরকার মায়ের ওষুধ কেনার জন্য। আর 2,000 টাকা কেন দরকার ছিল? তার কারণ হচ্ছে আমার বাড়িতে একটা টেলিফোন ছিল, যেটা তখন কলকাতা শহরে খুব কম লোকের বাড়িতে টেলিফোন ছিল, তার মধ্যে আমাদের বাড়ি একটা। কিন্তু আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে ওই টেলিফোনের লাইনটা কেটে দিয়ে যায়, তৎকালীন টেলিফোনের বিলটার ডিউ পড়েছিল 17,000 টাকা। মানে 98-এর কথা বলছি না, তারও আগের কথা বলছি, তখন আমি ক্লাস 7-8-এ পড়ি। কিন্তু আমার বাবা এমনই ছিলেন যে ওই অবস্থাতেও কেউ বাড়িতে ফোন করতে হলে তাকে বারণ করতেন না যে তুই ফোন করিস না, আমার এখন ফোন করতে দেওয়ার মতন অবস্থা না। বাবা সবাইকে এনকারেজ করতেন। কিন্তু 17,000 টাকা ফোনের বিল বাকি পড়েছিল। আমার নাম্বারটা এখনো মনে আছে, কোথাও টোকা নেই, 353098। সুভাষিসদা জানে খুব ভালো করে, অসিতাবতাও জানে। তখন কলকাতায় খুব কম লোকের বাড়িতে টেলিফোন। তো আমার এই বিজনেসের প্রথম গোল এবং ড্রিম যাই বলুন ছিল যে আমি এই চেক থেকে 2,000 টাকার, তখন ল্যান্ডলাইনে ডিপোজিট লাগতো, ওই 2,000 টাকা ডিপোজিট করবো, আমার বাড়িতে ল্যান্ডলাইন আসবে এবং ফোনটা যে জায়গায় ছিল সেই জায়গায় থাকবে, এবং বাবাকে বলবো বাবা তুমি আবার ডেকে ডেকে লোককে বলো এই ফোন থেকে ফোন করতে। দ্যাট ওয়াজ মাই প্যাশনেট ইমোশনাল ড্রিম। খুব বিরাট কিছু ড্রিম না, আপনি সেই ড্রিম শুনে হাসতে পারেন, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান ড্রিম। তাই আপনাকে আগে এটা ঠিক করতে হবে। আর একটা জিনিস আমি খুব বিনীতভাবে আপনাদের অনুরোধ করব, সেটা হচ্ছে হাততালি পাওয়ার জন্য ড্রিম সেট করবেন না। আমার 5,000 টাকা ইনকামের কথা শুনে কেউ আপনারা হাততালি দেননি, আমি জানি, দেবেনও না, আর আমি চাইও না। আমার যেটা রিয়েল নিড, আমার তার ভিত্তিতে আমার ড্রিম সেট হবে। তারপরে পরে পরে অনেক আছে, আমি সেগুলো নিয়ে যাচ্ছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এবং আমি বলতে পারি যে পাশাপাশি যে দুজন বসে আছেন প্রত্যেকের ড্রিম আলাদা, প্রত্যেকের গোল আলাদা। কিরকম একটু ব্যাখ্যা দিই, কারণ এই জায়গাটা না আমার একটু বলার আছে, এই কারণে আমরা এটার না ঠিক গুরুত্ব বুঝি না। ধরুন একজন বলছে, একজন আমার টিম মেম্বার, সে এমন চাকরি করে, সে চাকরিটা ছাড়তে চাইছে, তাকে আমাকে কাউন্সিলিং করতে হবে, তুমি এমআরএল যাও তবে চাকরি ছাড়তে পারবে, চাকরি ছাড়ার কথা ভাববে। আবার আর একজন টিম মেম্বার, সেও চাকরি ছাড়তে চাইছে, কিন্তু তাকে আমি কাউন্সেলিং করে বলছি যে তুমি প্ল্যাটিনাম গেলে চাকরি ছাড়ার কথা ভাববে। মানে এটা কি? মানেটা হচ্ছে যে এমআরএল যে যাকে এমআরএল এর গোল দিলাম, তার স্যালারিটা এতটাই বেশি যে সেটা এমআরএল ইনকাম দিয়ে রিপ্লেস হবে। আর আরেকজনের চাকরি মানে চাকরির টাকাটা এমন যেটা প্ল্যাটিনাম ইনকাম দিয়ে রিপ্লেস হতেই পারে। আর সবার আগে এটা মাথায় ঢোকান যে এই বিজনেস করতে গেলে চাকরি ছাড়তে হবেই, কোনো বাধ্যবাধকতা নেই। আমার টিমে প্রচুর লোক আছে হায়ার পিনে যারা চাকরি ছাড়ে না, চাকরি ছাড়েনি। এবং আমার পার্সোনাল অ্যাডভাইস হচ্ছে, পার্সোনাল অ্যাডভাইস, আপনি যখন চাকরি করতে করতে বিজনেস যদি করেন, জেনে রাখবেন আপনার স্ট্রেঞ্জার মিট করার চান্সেস ভেরি হাই, আপনার কন্ট্যাক্ট লিস্ট কখনো ফুরোবে না। এটা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বুঝেছি। তাই জন্য ড্রিম অ্যান্ড ডিজায়ার এইটাকে সেট করুন, এবং পিস অফ পেপারে, হাওয়ায় হাওয়ায় না, কাগজ পেনে লিখুন 1 2 3 4 5। আমি যাদের সাথে গেটিং স্টার্টেড রাইট করাতে বসি, আমি সবসময় বলি তুমি যদি 5-এর পরে আরো 5টা নাম অ্যাড করো তাহলে তোমাকে আমি একটা ক্যাডবেরি খাওয়াবো।
তুমি যদি আরো 5টা নাম অ্যাড করো, তোমাকে ক্যাডবেরি সাইজটা আরো বড় করে দেবো, কারণ আমি জানি যে ওইখানেই কিন্তু আসল সাকসেস সিটটা লুকিয়ে আছে। তাই ড্রিম অ্যান্ড ডিজায়ার সেট করান তাকে দিয়ে, তারপর গোল ফিক্স করান। গোল ফিক্স করুন। গোল ফিক্স মানে এই যে 5,000 টাকা রোজগার করবো, আমি কিন্তু সেট করেছিলাম যে যেদিনকে আমি প্রথম চেকটা পাবো সেটাই 5,000 হবে। তার মানে কোন মাস, কোন দিন, এতটাই স্পেসিফিক দরকার। আপনি গোল সেট করান। গোল সেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো খুব চালু কথা শুনেছেন, কিন্তু স্টিল আমরা ফলো করি না। ড্রিমের সঙ্গে যখন আপনি ডেট দেবেন ওটা গোল হবে, আর ড্রিমের সাথে যদি আপনি ডেট না দেন ওটা মিয়ার উইশ। ড্রিম উইদাউট ডেট ইজ ফ্যান্টাসি, কোনোদিন ওটা সাকার হবে না। কিন্তু যখনই আপনি ডেট দেবেন ইউ ফিল আর্জ টু কমপ্লিট ইউর প্রজেক্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি জানি না, আমি এটা আমার খুব মানে অনেক জায়গায় যারা আমার মিটিং শুনেছে প্রত্যেকটা মিটিংয়ে প্র্যাকটিক্যালি আমি বলি, কারণ আমার মনে হয় যে এগেন এই ব্রিজ সিস্টেমেই শিখেছি, রিপিটেড ইনফরমেশন গিভস ইউ নলেজ, নলেজ গিভস ইউ কনফিডেন্স, কনফিডেন্স গিভস ইউ সাকসেস, অ্যান্ড মোর সাকসেস গিভ ইউ মোর কনফিডেন্স, সাকসেস গিভ ইউ মোর কনফিডেন্স। তাই জন্য আমি রিপিটেডলি বলি যে ব্রায়ান ট্রেসির একটা বই আছে গোল বলে, সেই গোল বইটাতে লিখেছে যে ইভেন হাওয়ার্ড থেকে পাশ করেছে এরকম 100 জন স্টুডেন্টকে নিয়ে ওরা স্টাডি করেছে। স্টাডি করে দেখেছে যে 3% লোক যাদের গোল কাগজ পেনে লেখা আছে, 10% লোক যাদের মাথায় আছে গোল, আর 87% তাদের গোল কখনো লেখেনি, দো দে আর পাসড আউট ফ্রম হাওয়ার্ড ইউনিভার্সিটি। 20 বছর বাদে ওই 100 জনকে নিয়ে আবার স্টাডিতে বসেছিল, দেখা গেল স্টিল দো আর পাসড আউট ফ্রম হাওয়ার্ড ইউনিভার্সিটি, সেই 87% মিডিওকার, 10% যাদের গোল মাথায় ছিল তারা মাঝারি, আর যে 3% গোলগুলোকে কাগজে লিখেছিল দে বিলং ইন এলিট ক্লাস। সো এতটাই ইম্পর্টেন্ট। এবং আমি ফ্রেন্ডস একটা কথা বলি, সেটা হচ্ছে এই কথাটা আপনারা কতজন এর আগেও শুনেছেন? হ্যালো, একটু হাত হাত ওঠাবেন। আমার মনে হয় এই কথাটা প্রত্যেক মিটিংয়ে প্রত্যেক স্পিকার বলে, বলে কি বলে না? হ্যাঁ, বি অনেস্ট, কতজন করেছেন এটা? আর দিয়ে আপলাইনকে বলছেন হয় না গো, হয় না। এটা সিম্পল কাজ আপনাকে করতে বলেছে আপলাইন, যে ভাই তুমি যেটা পেতে চাও সেটা একটু কাগজে লেখো তো। আর কতগুলো জিনিস না একটু, আবার বলছি কমন সেন্স, কেন কাগজে লিখতে বলে? ইটস প্রুভেন ফ্যাক্ট যে যখন আপনি কিছু কাগজে লিখছেন, বলে যে রাইটিং ইন আ পিস অফ পেপার ইজ পাওয়ার। এগুলো কথাগুলো মিথ্যে না। আর মিথ্যে নয়, একটা প্রমাণ দিয়ে দেখাচ্ছি। আপনাকে যদি একটা সাদা কাগজে আমি সই করতে বলি, আপনি সই করে দেবেন? হ্যালো, কেন দেবেন না? কেন দেবেন না? কেন? ওটা ডকুমেন্ট, তাই না? ওটা ডকুমেন্ট। কিন্তু একটা সাদা কাগজ ইটসেলফ কোনো ভ্যালু আছে? কোনো মূল্য নেই। কেন? ওটা ডকুমেন্টেড ফ্যাক্ট না, ওটা ডকুমেন্ট না। কিন্তু যেই মুহূর্তে আপনি সই করে দেবেন ইট বিকাম ডকুমেন্ট, ওটা নিয়ে আমি কোর্টে চলে যেতে পারি, তাই না? তো কাগজে যখন আপনি লিখছেন ইটস বিকাম ডকুমেন্টেড ফ্যাক্ট, ওটা আপনার জীবনে হবে এবং ওটা করার জন্য আপনি চেষ্টা করবেন। কিন্তু যতক্ষণ না আপনি কাগজে নিজে লিখছেন ওটা ফ্যাক্ট হচ্ছে না, ও ডকুমেন্ট হচ্ছে না। তাই জন্য ওটা কাগজে লিখতে বলে। ফ্রেন্ডস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাই ড্রিম, ডিজায়ার, দেন গোল, অ্যান্ড দেন প্ল্যানিং। প্ল্যানিং, কিভাবে আমি এটা অ্যাচিভ করব, কিভাবে? আপনার একটা নিজস্ব প্ল্যানিং থাকতেই পারে, হতেই পারে আপনার একটা নিজস্ব প্ল্যানিং আছে, কিন্তু আপনার ওই প্ল্যানিংটা নিয়ে আপনি আপনার আপলাইনের কাছে যান, আপনার অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইনের কাছে যান, যাকে গিয়ে বলুন যে আমি এই জিনিসটা পেতে চাই এই তারিখের মধ্যে, আমি এটা প্ল্যান করেছি, তুমি একটু চেক করে দাও, যদি কোনো ভুল ত্রুটি থাকে কারেক্ট করে দাও। কারণ হি ইজ দ্য বেস্ট পার্সন ইন ইউর লাইফ, যে সে অলরেডি ওটা অ্যাচিভ করেছে, তাই আপনাকে প্রপারলি গাইড করতে পারবে। যেই প্ল্যানিংটা হলো, হওয়ার পর আপনার ফোর্থ যেটা দরকার, সেটার উপর তাতে পূর্ণ বিশ্বাস দরকার যে না, থিংস উইল হ্যাপেন ইন দিস ওয়ে। পূর্ণ বিশ্বাস, কোনো টালবাহানা চলবে না। আমার আপলাইন মেন্টার, আমার আপলাইন করে দিয়েছে প্ল্যানিং, সে আমাকে বিশ্বাস করে, আমি জানে আমার পোটেনশিয়াল কি, অ্যাকর্ডিংলি প্ল্যান করে দিয়েছে, এটা হবেই হবে। এইটা আপনার প্রথম দরকার, বিলিফ। দেন অ্যাকশন উইল স্টার্ট। আমরা কি করি? আমরা জয়েন করে কিছু বুঝি না বুঝি
নেমে পড়লাম হ্যাপলা জাল নিয়ে লোক ধরতে। এটা জাল নিয়ে লোক ধরার বিজনেস না বস? তো এইটা একটু ভালো করে বুঝুন। এই 5 স্টেপস অফ সাকসেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনি যদি করেন আপনার স্বাস্থ্যের পক্ষে উপকার, আপনার ফাইন্যান্সিয়াল স্বাস্থ্যের পক্ষে উপকার, আর আপনি যে ড্রিমটা অ্যাচিভ করতে যাচ্ছেন সেটা আপনার অ্যাচিভমেন্ট হবে। এইটা করার পর এই যে ড্রিম লিস্ট যখন করবেন না, আমি আর একটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করবো, আমি করেছি বলে বলছি, এই ড্রিম লিস্টের সঙ্গে আরো 3 কি লিস্ট অ্যাড করবেন। একটা কলাম হচ্ছে ড্রিম, একটা কলাম হচ্ছে গোল, আর একটা কলাম হচ্ছে পোস্টপনমেন্ট। এইগুলো পাওয়ার জন্য আপনি কি ছাড়তে রাজি আছেন? আপনি কি ছাড়তে রাজি আছেন? কারণ দেখুন, দিনটা 24 ঘন্টাই, তার মধ্যে এতদিন আপনি একভাবে কাটিয়েছেন, এখন এই বিজনেসটা এসে পড়েছে, তাই আপনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে। এই বিজনেসটাকে আপনি কোথায় রাখবেন? আমরা যেমন শিখেছিলাম এবং অনেস্টলি ফলো করেছিলাম যে ফার্স্ট হচ্ছে গড, দেন হচ্ছে ফ্যামিলি, দেন হচ্ছে জব, দেন হচ্ছে আওয়ার বিজনেস। এর পরে আর দুনিয়ার সমস্ত কিছু, আর মাঝখানে কিচ্ছু নেই। এবং এটাও সঙ্গে সঙ্গে বলে রাখি, আপনি জিজ্ঞেস করতে পারেন অল দ্য সিনিয়র লিডার সিটিং ওভার ইয়ার, যখন আপনি সিলভার যাবেন বা প্ল্যাটিনাম যাবেন, দেখবেন একটু লিস্টটা গন্ডগোল হবে। কিরকম হবে? গড হবে, ফ্যামিলি হবে, বিজনেস হবে, গড হবে, জব হবে, বিজনেস হবে, তারপর ফ্যামিলি হবে। এই 2-3 মাসের জন্য এরকম হবে। সেটা হচ্ছে হলো চেঞ্জ, ফ্যামিলির জন্যই হলো কিন্তু চেঞ্জটা। তাই পোস্টপনমেন্টের লিস্ট করুন। আর একটা জিনিসের লিস্ট করবেন, আপনার কি কি ডাউটস আছে, ডাউটস, ডিসবিলিভ কি আছে, তার একটা লিস্ট করবেন। কারণ উঁচুতে না অত বোঝা নিয়ে আপনি ওপরে উঠতে পারবেন না। প্রোডাক্ট গুলো কস্টলি, লিখে রাখুন লিস্টে, আপলাইনের সাথে চেক করুন। আর আপলাইনকে না এইটা করতে যাবেন না প্লিজ, হ্যাঁ, সেটা হচ্ছে ফোন করে সুভাষিস দা, এই জানিস তো টিম মেম্বাররা বলছিল প্রোডাক্টগুলো খুব কস্টলি, আমি করেছিলাম তাই বলছি। সুভাষিস দা বললো যে প্রোডাক্টগুলো কস্টলি বলছে তোর টিম মেম্বাররা? হ্যাঁ। তুই কি বলছিস? আমি বললাম না না, কোথায় কস্টলি, একদম দারুণ। বললো তুই তো জানিস, তাহলে ওটাই বল না, আমাকে কেন ফোন করছিস? হ্যাঁ, তা আপলাইনের সাথে এসব করতে যাবেন না। অনেক বড় টিমের মালিক, আমি তার একজন। তাই নিজের ডাউটস গুলো আগে ক্লিয়ার করুন, এগুলো সব লিস্ট করুন। ড্রিম, গোল, পোস্টপনমেন্ট, আপনি বিজনেসটাকে কতটা প্রায়োরিটি দিচ্ছেন, এগুলোর ওপর কিন্তু রেজাল্ট ডিপেন্ড করছে। এরপর আসবে, এগুলো সব হলো, এগুলোর পর হচ্ছে যে আপনি আমাদের ব্রিজ সিস্টেম যে শেখায় 4 বেসিক্স। 4 বেসিক্স কি করে করবেন? দেখুন, 4 বেসিক্স একদম নতুন এখানে যারা আছেন, বেসিক্যালি আমি তাদের জন্যই সেমিনারটা করছি। লিস্ট, কোয়ালিফাই, ইনভাইট, তারপর হচ্ছে এসটিপি, তারপর হচ্ছে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। আমরা শিখে এসছি এটা একটা গাড়ির চাকার মতন, এটা যে যতবার ঘোরাবে তত তাড়াতাড়ি সাকসেসফুল হবে। কে কতবার ভালোভাবে ঘোরাবে একবারও বলা হচ্ছে না, সংখ্যায় কে কতবার ঘোরাবে সে সাকসেসফুল হবে, এটাই বলা হয়েছে। কিন্তু আমি জাস্ট লিস্ট করার আমি একটু অ্যাটিটিউড নিয়ে কথা বলবো। 4 বেসিক্স করার সময় 4 বেসিক্স হয়তো আপনারা করেন, আপনারা জানেনও, একদম যারা নতুন তারা আজকে প্রথম জানলেন, কিন্তু সঙ্গে এই কথাগুলো একটু জেনে রাখুন। দেখবেন কাউকে যদি বলেন লিস্ট করতে, তার নাম হয় 20টা 30টা, তার বেশি সে ওঠে না। কেন বলুন তো? তার কারণ হচ্ছে সে মনে করছে যে আমাকে যে বিজনেসটা এনেছে, যাকে আমরা আপলাইন বলে থাকি, সে বলেছে কিছু নাম অ্যাড করতে, নাম লিখতে, তাই জন্য। কিন্তু গুরুত্বটা বোঝে না নাম লেখার। গুরুত্বটা যদি তাকে বোঝানো যায় তাহলে কিন্তু তার নাম 20-30টা হয় না, আমি নিজে বিশ্বাস করি। কিরকম? আমি যদি তাকে বোঝাই যে ভাই তোমাকে নাম লিখতে হবে একটাই কারণে, তার কারণ এই প্রত্যেকটা নাম তোমার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। এই প্রত্যেকটা নাম তোমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ছবিটা পাল্টে দিতে পারে। তুমি যা যা জীবনে পেতে চাও এই নাম লেখার মধ্যে দিয়েই কিন্তু সম্পূর্ণ হবে। তাই এটাকে খুব গুরুত্ব সহকারে করো। আমি তোমাকে হেল্প করছি, তুমি নাম লিস্ট করো। যদি আপনি শুধু বলেন কিছু নাম লিখে রাখো, আমি তোমার ওরে ইনভাইট করব, ও ব্যাপারটা বুঝবে না। আমিও যেমন বুঝিনি ও বুঝবে না। আমি এটা ডেমো করে দেখেছি, আমি এখন ডেমো করছি না কারণ প্রচুর সময় লাগবে, আমি টাইম লিমিটেড। আমি দেখেছি একজনকে জিজ্ঞেস করলাম যে
আপনার নামের লিস্ট কটা? কটা নাম লিখেছেন? বলছে 20 থেকে 30টা। আমি বললাম না 20 থেকে 30টা না, আপনি এক্স্যাক্টলি বলুন। বললো 30টা। আমি বললাম ভেরি গুড, 30টা নামের লিস্ট। আপনি এই বিজনেসটা কেন করতে এসছেন? বলছে ছেলে মেয়ের পড়াশোনা। আমি বললাম যে আপনি আমাকে যদি 20টা নাম দেন, 15টা নাম দেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার ছেলে মেয়ে যত দূর খুশি পড়বে, আপনার যা ড্রিম সেটা ফুলফিল হবে। দেবেন কি দেবেন না? বলছে হ্যাঁ। আর এরপর আপনার ড্রিম কি? তখন বলছে যে আমার বেড়াতে যাওয়ার খুব স্বপ্ন। আমি বললাম যে আপনাকে যদি আমি বলি যে আমাকে 20টা নাম দিন, আপনি পৃথিবীর যে প্রান্তে বেড়াতে যাবেন বিনা পয়সায় যেতে পারবেন, এই ড্রিম আপনার ফুলফিল হবে। দেবেন কি দেবেন না? বললো হ্যাঁ। আমি বললাম যে তারপরে আপনার ড্রিম কি? না বাবা মাকে খুব ভালোভাবে রাখবো, উনি খুব কষ্ট করে আমাদের বড় করেছেন ওনারা। আমি বললাম আপনি আমাকে 30টা নাম দিন, আমি আপনার বাবা মাকে কথা দিচ্ছি ভালো রাখার সারা জীবনের ব্যবস্থা করে দেবো। একটু খেয়াল করে দেখেছেন নামের লিস্ট কটা ছিল? 20টা। আর প্রত্যেকটার সঙ্গে রিলেট করে যখন বললাম এতগুলো করে নাম দিন, এগুলো ফুলফিল হবে, তখন নামটা দেখা যাচ্ছে 60টা। ওই 40টা নাম কিন্তু জোগাড় করে নিয়ে আসবে। ওর মাথায় ওটাই ঢোকানো হয়েছে যে এই 40টা নাম যখন আপনি দেবেন তখন আপনার এই সব কটা জিনিস পূর্ণ হবে, আদারওয়াইজ হবে না। তখনই ও কিন্তু নাম আনবে, ওকে ধমকিয়ে বকিয়ে নাম আনাতে পারবেন না। অল আর ম্যাচিওর অ্যাডাল্ট। তাই লিস্ট করার সময় আপনাকে এই জিনিসটা ওকে বোঝাতে হবে। দেখুন হ্যাঁ, র মেটেরিয়াল সবই বলি, কিন্তু এগেন বলছি আপনাকে রিলেট করাতে হবে। র মেটেরিয়াল তো ভালো, র মেটেরিয়াল ঠিক আছে, হাউ ইউ রিলেট, কেন নামটা দেবে, ওর মধ্যে সেই জ্বালাটা তৈরি করাতে হবে যে তোমার নামের ওপরে দাঁড়িয়ে রয়েছে তোমার স্বপ্ন পূরণ। তুমি এটা না করলে তোমার জীবনের যেগুলো আকাঙ্ক্ষা সেগুলো পূর্ণ হবে না। ও নাম আনবে, না থাকলেও লোকের সাথে মিশে নাম আনবে, আমি দেখেছি আমার টিমে হয়েছে। এরপর র্যান্ডাম, আর নাম লেখার সময় কতগুলো কষান তো আছে আপনারা জানেন, প্রিজাজ করবেন না, আর লাইক মাইন্ডেড লোকের নাম লিখবেন। কারণ প্রিজাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি একটা বাইরের থেকে লোককে দেখে বুঝতে পারবেন না সে বিজনেসটা করবে কি করবে না। এত দক্ষতা, এত যোগ্যতা আপনার আমার নেই। আর এরকম কোনো মিটার বেরোয়নি যে আপনি তার পাশে কি একটা লাগিয়ে দিলেন। ডোন্ট মেক ইট টু শর্টকাট, ব্রিড সিস্টেম ইটসেলফ শর্টকাট। আমি এটাও বলি আচ্ছা ঠিক আছে আপনার এত শক্ত, প্রিজাজ আর জাজ দুটোই করুন, একটা প্রিজাজের লিস্ট একটা জাজের লিস্ট, দুটোকে মিশিয়ে দেবো আমি, চলুন তাহলে হয়। নামের লিস্ট করুন। নামের লিস্ট করার পর দেখুন নাম যখন কেউ লেখে র্যান্ডামলি লেখে, র্যান্ডামলি লেখে। এবার হচ্ছে কোয়ালিফাই আর ইনভাইট। ওই পর্বতে আমি কোয়ালিফাই করব, মানে কোয়ালিফাই করবো মানে আগে কাদের বলবো, প্রথম 10টা, সেকেন্ড বেস্ট 10, থার্ড বেস্ট 10, এইভাবে আমি বাছাই করে করে ইনভাইট করব। এবং আমি যখন লিস্ট করব এবং আমি যখন কোয়ালিফাই ইনভাইট করব, সবসময় যেন আমার পজিটিভ এক্সপেকটেশন কাজ করে। পজিটিভ এক্সপেকটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার সঙ্গে এটাও তলায় হাত দিয়ে বলি, পজিটিভ এক্সপেকটেশন যেমন দরকার, আবার পজিটিভটা যদি নেগেটিভ হয় হতাশ হওয়ারও জায়গা নেই। দুটোই একই সাথে চালাতে হবে। পজিটিভ এক্সপেকটেশন থাকবে, কিন্তু পজিটিভ এক্সপেকটেশনটা যদি নেগেটিভ রেজাল্ট দেয় তার মানে আমি হতাশ হয়ে গিয়ে আর কিছু করলাম না তা না। আর স্টেপ বাই স্টেপ লিস্ট যখন করব, টোটাল ফোকাস আমার লিস্ট। ওই লিস্ট করতে করতে ভেবে নেবো না এই তো একটা নাম লিখলাম, তাহলে এই জয়েন করবে, এই জয়েন করলে ডায়মন্ড, ওর থেকে 3 পয়েন্ট, ওর থেকে 4 পয়েন্ট, এই ওই সেই না। আমার আপলাইন বলেছে লিস্ট করতে, ব্যাস। আমি লিস্টে কত নাম ঢোকাতে পারলাম সেটাই হচ্ছে আমার ক্রেডিট। এবং লিস্ট করার অনেক উপায় আছে, আপনারা জানেন ফ্রেন্ডস থিওরি, লঞ্চিং ইউর ফিউচার আছে, সেটা ভালো করে পড়বেন, তার থেকে সমস্ত জিনিস জানতে পারবে। তারপর একটু মজা করে করবেন, সবসময় না মনোটনাস করবেন না। আমি মোয়া করেছিলাম, যে 50 জনের নাম আগে লিখবে সে 500 টাকা পাবে, হাজব্যান্ড ওয়াইফ। গার্লফ্রেন্ডের সাথে করবেন না, ও লেস নিয়ে কোথায় চলে যাবে, অন্য জনের হয়ে গেল 50টা নাম। ওয়াইফের সাথে করবেন এগুলো। আর তারপর এ দিয়ে কতজনকে চিনি, বি দিয়ে কতজনকে চিনি, দাস টাইটেল দিয়ে কতজনকে চিনি, ঘোষ টাইটেল দিয়ে কতজনকে চিনি, এইরকম ডিফারেন্ট একটু আইডিয়া ইনোভেশন নিজে নিজেই করুন না। আপনার দরকার নাম, ঠিক আছে?
এরকমও হতে পারে যে আপনি টেলিফোন ডাইরেক্টরিতে নাম দেখছেন, আরে এই নামে তো ফোন করে দেবেন না আবার। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি যে টেলিফোন ডাইরেক্টরি থেকে অনিরুদ্ধদা বলেছে সেমিনারে ফোন করতে, না, আমি বলছি নাম মনে করার জন্য। অখিলেশ, আমার মাথায় নেই, অখিলেশ যাদব মনে পড়ে গেল, ছোটবেলা করতাম একসাথে, তো বড় হয়ে গেছে, আমি এখানে চলে এসেছি। তো এনিওয়ে এরকম ভাবে একটি চিন্তা, বিভিন্ন কায়দা, আমার নাম দরকার, আমার নাম দরকার, এরকম ডিফারেন্ট টাইপের আছে। এ লিস্ট আছে, বি লিস্ট আছে, সি লিস্ট আছে। এ লিস্ট মানে যাকে আমি চিনি, যে আমাকে চেনে। বি লিস্টকে যাকে আমি চিনি কিন্তু সে আমাকে চেনে না। সে আবার হয় নাকি, কেন হয় না? যখন চাকরি করতাম শাড়ির দোকানে বছরে একবারই যেতাম পুজোর সময়, সে শাড়ির মালিক মহাকে চিনত, আমি চিনতাম। কিন্তু এখন সুন্দরীর মালিক মহাকে চেনে, এত যায়। হ্যাঁ, তো এরকম বি লিস্ট। আবার সি লিস্ট কি? সি লিস্ট হচ্ছে আমিও তাকে চিনি না, সেও আমাকে চেনে না। সে আবার কি করে অনিরুদ্ধ? কেন, এই যে বসে আছেন, 20 বছর আগে আমিও চিনতাম না, উনিও চিনতেন না। ঠিক আছে? আবার অনেকে বলে কি, আচ্ছা অনিরুদ্ধদা খুব সিরিয়াস ছে, অনিরুদ্ধদা একটা খুব কথা আপনাকে জিজ্ঞেস করলাম, কি বলো? আচ্ছা স্ট্রেঞ্জার কি করে মিট করবো? মানে এই খেয়েছে, কিন্তু আমিও জানি না। বলে আপনি ডায়মন্ড আপনি জানেন না? না আমি জানি না। স্ট্রেঞ্জার মিট করার কোনো এরকম ফর্মুলা নেই, a+b² স্ট্রেঞ্জার, এরকম নেই। দেখুন এরকম কোনো ফর্মুলা আছে নাকি? আপনি ইসমাল মনমান, খেলা চলছে, বাবুদা জানে খেলা চলছে, আমি গিয়ে কল, ধর দাদা এখনো গোল হয়নি, যা খেলছে না বাজে খেলছে ইসমালটা, ইসমাল সাহেবরা বলছে দাদা আমিও, আমি নই কিন্তু, আমি পার মোহনবাগান, ঘটিতে দিতে চলো না আজকে দুজনে মিলে দেবো। মাঠের বাইরের থেকে আলাপ হয়ে গেল, দাদা কি করেন, কোথায় থাকেন, কি আছে। আসলে না, আপনি মাথায় রেখেছেন যে আমি এখন স্ট্রেঞ্জার মিট করতে বেরোচ্ছি, স্ট্রেঞ্জারটিকে মিট করব, প্ল্যান দেখাবো, লাজুক লাজুক মুখে ও হ্যাঁ বলবে, আপনি জয়েন করাবেন, জয়েন করিয়ে 50-50 অফারটা দেবেন, ও 50-50টা নেবে, সেকেন্ড এফপিওটাও নেবে। আপলাইনের একটা অ্যাচিভার্স মিটিং আছে, আমি কোয়ালিফাই করে গেলাম, আমি ঢুকে গেলাম, ওর ও কোথায় গেল আমার জানার দরকার নেই। মিলছে না? হ্যাঁ হ্যাঁ জানি তো। ফ্রেন্ডস, এই বিজনেসে প্রথম এবং শেষ কথা হচ্ছে ইউ ফার্স্ট মি সেকেন্ড। আপনার মাথায় যদি চক্করবাজি চলতে থাকে যে একে প্ল্যান দেখে কি করে আমার বেনিফিট হবে আর ও মায়ের ভোগে যাবে, আপনি মায়ের ভোগে যাবেন। আমি টেলিং ইউ, আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি, অধিকাংশ ক্ষেত্রে আমি যখন প্ল্যান দেখাতে বসি এসটিপি, আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে 80% 90% ট্রান্সফার হয়, ভার্বাল কমিউনিকেশন 10% 12%, ওই ভার্বাল কমিউনিকেশন থেকেও জয়েন করে না। আমি যখন প্ল্যান দেখাচ্ছি, আমার যদি সারাক্ষণ মাথায় এটা ঘোরে যে জয়েন করবে, তাহলে আমার ইগল প্রোগ্রাম রিড চালু করেছে, 3টে গ্রোয়িং লেগ আছে, তাহলে এ কিনবে, আমার গ্রোয়িং লেগ, তাহলে একটা অ্যাচিভার্স মিটিং আছে, ওকে ঢুকিয়ে যাবো, আমিও ঢুকে যাবো। ও যদি জয়েন করে তাহলে আমার মেয়ে স্কুলের মাইনেটা দিতে আর কোনো অসুবিধা হবে না, ও 6% যাবে, তাহলে আমি এই টাকার চেক পাবো, আমার মেয়ে স্কুলের মাইনের স্মুথ। ডোন্ট থিঙ্ক দিস ওয়ে ফ্রেন্ডস, ডোন্ট থিঙ্ক। আপনি জানেন না আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বেরোয়। দারুণ প্ল্যান দেখালেন কিন্তু মাথায় এটা নিয়ে, থট প্রসেস এটা নিয়ে, উল্টো দিকের লোকটা বললো কি না বিজনেসটা দারুণ জানেন তো, কিন্তু আমি না ঠিক করবো না, দিস ইজ নট মাই কাপ অফ টি। সেই রাজার গল্প, সেই চন্দন কাঠের গন্ধ পাচ্ছে রাজা। আপনি হয়তো ভাববেন হ্যাঁ এসব ফালতু কি বলছো, আপনি করে যান, নাই পেয়ে যাবেন। আপনার ভাইব্রেশন ট্রান্সফার হয় প্ল্যান দেখানোর সময়। আপনি কতটা ইন্টারেস্টেড ওর ফিউচার, রাদার আপনি এইভাবে প্ল্যান দেখান। আপনি যখন প্ল্যান দেখাতে বসছেন, আমি তো প্রত্যেক দিন করি, প্রত্যেকটা প্ল্যান চলে আগে প্রে করি যে যিনি এসছেন তাকে ওপেন মাইন্ডে রাখার জন্য, আমার লাইফের বেস্ট এফোর্টটা আজকে দেওয়ার জন্য, ও বিজনেস প্ল্যানটা দেখার জন্য, ও বিজনেসটা সিরিয়াসলি করার জন্য, এবং ওনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন চেঞ্জ হবে থ্রু দিস অপরচুনিটি বলে আমি প্ল্যান দেখাতে যাই। আমার জন্য দেখাচ্ছি না, আমি ওর জন্য দেখাচ্ছি। ও যদি
হ্যাঁ বলে, ও নিজেও জানে না যেটা আমি জানি, কারণ আমাকে আমার আপলাইন যখন দেখিয়েছিল আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন চেঞ্জ হয়েছে, আমার লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। ও বেচারা উল্টো দিকের লোকটা জানে না, কিন্তু আমি মনে মনে কি ভাবছি সেটা ট্রান্সফার হচ্ছে। প্ল্যান আপনি অত্যন্ত সাধারণ দেখালেন, অন্যদের চেয়ে অনেক নগণ্য প্ল্যান দেখেছেন, কিন্তু ও আপনার প্ল্যানে বলছে হ্যাঁ আমি করবো। তাই যখন কাউকে প্ল্যান দেখাবেন না, এফপিও দেখিয়ে প্ল্যান দেখাবেন না। এফপিও ও জয়েন করলে আমার একটা এফপিও হবে, এরকম ভাবে দেখান যে ও জয়েন করলে ওর ফ্যামিলির এন্টায়ার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, ওর বাবা মা ভালো থাকবে, ওর ছেলেমেয়েরা ভালো থাকবে, ওর আত্মীয় স্বজনরা ভালো থাকবে। এবং দেখবেন ওর বাড়িতে একদিন গিয়ে আপনাদের ছবি সাজিয়ে রেখেছে, মালা দেয়নি, ছবি সাজিয়ে রেখেছে। ট্রু, এই সমস্ত আপলাইনদের মানে সমস্ত লিডার জিজ্ঞেস করে দেখুন, প্রত্যেকের বাড়িতে এদের ছবি আছে, টিম মেম্বারদের বাড়িতে। কারণ তারা বিশ্বাস করে যে এরা জীবনে এসেছিল বলে আজকে আমি ভালো আছি। সে বিল গেটসের বিখ্যাত কথা, সেটা হচ্ছে হাউ মেনি পিপল বিকাম বেটার অফ বিকজ অফ লিভ, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েল সাকসেস। আপনি কি পিন হলেন, আপনি কি হলেন, হার্ডলি ম্যাটার ফ্রেন্ড, কেউ কিছু নিয়ে যাবে না। আপনি কি করে গেলেন সেটাই থেকে যাবে এবং সেটাই চলতে থাকবে, তাকেই বলে লিগেসি। পিন লিগেসি না, আপনি কি করে গেলেন, দ্যাট ইজ লিগেসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্ল্যান দেখানোর সময় হোয়াট ইজ ইউর অ্যাটিটিউড, আমি বেসিক্যালি অ্যাটিটিউড নিয়েই কথা বলবো, কারণ প্ল্যান অনেকভাবে দেখানো যায়, ওয়ান অন ওয়ান হয়, হোম প্ল্যান হয়, হল প্ল্যান হয়, সেগুলো আলাদা আলাদা পদ্ধতি আছে। আর প্ল্যান যখন দেখাবেন ফ্রেন্ডস, একটু পশ্চার মেনটেন করবেন, প্লিজ তুমি করো না, করলে আমার খুব ভালো হয়। এই আমার ভালো হয় শব্দটাকেই হাঁটান মন থেকে, পার্শ্ব দিয়ে ক্লিন করুন। প্ল্যান দেখানোর সময় ভাবুন এ প্ল্যানটা অ্যাকসেপ্ট করলে ওর কি ভালো হবে। প্ল্যান দেখানোর সময় এই অ্যাটিটিউড থাকা উচিত, এসটিমে মানে শো দ্য প্ল্যান, শো দ্য প্রোডাক্ট, উইদাউট প্রোডাক্ট শো প্ল্যান শো কমপ্লিট হয় না, এগুলো বুঝুন। আর এরপর হচ্ছে ফলো আপ অ্যান্ড ফলো থ্রু। ফলো আপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো কাজ উইদাউট ফলো আপ কিন্তু শেষ হয় না, ও যতই বিনা পয়সার জয়নিং হোক অনলাইন। ফলো আপ মানে আগে আমার কাছে আগে ফলো আপ ছিল অন্যরকম, যে সে কিছু কোয়েশ্চেন তৈরি করে রাখবে, আমি গিয়ে তার যথেষ্ট ওই কোয়েশ্চেনের এগুলোকে বোঝাবো যে তুমি যেটা জেনেছো এক্স্যাক্টলি ফিল ফেল ফাউন্ড থিওরির মাধ্যমে। তারপর এখন আমার কাছে ফলো আপ মানে হচ্ছে এটাই, যে আমি প্ল্যান যখন দেখাচ্ছি ও জয়েন করতে রাজি হচ্ছে, ফলো আপ মানে হচ্ছে গেটিং স্টার্টেড রাইট, ইমিডিয়েট এক্স্যাক্টলি বিজনেসটা কি করতে হবে। আমি গিয়ে আবার প্ল্যানটাকে একটু রিব্রাশ করাবো, কিভাবে টাকাটা সে রিব্রাশ করাবো, কারণ সে হয়তো একা প্ল্যানটা দেখতে এসছে, ওয়াইফ দেখেনি, মৌয়াকে সঙ্গে নিয়ে গেছি, মৌয়া আবার প্রোডাক্ট ডেমোটা দেখাবে, তাতে হাজব্যান্ড বলে ওটা বাদ দিন, ওটা তো আমি দেখেছি। ওটা আপনি ওনাকে দেখাতে পারবেন, এ নিন ব্যাগ দেখান তো, বলছে না না আমি দেখাতে পারবো না। তাহলে আমাকে দেখাতে দিন, মজা করে, রাগ করে না। তো এই কাজগুলো আমাদের ফাটাফাট করতে হবে, কারণ কেউ যদি জয়েন করে তার সাথে কত তাড়াতাড়ি আপনি শুরু করছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন এখন ফর্মে সই করতে লাগে না ঠিকই, কিন্তু সেকেন্ড ডিসিশনের উপরই দাঁড়িয়ে আছে সবকিছু। মৌয়া কভার করছিল, ভেরি ইম্পর্টেন্ট, সেকেন্ড ডিসিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই আগে একটা অটোগ্রাফ দিয়ে চলে যেত, দিয়ে আর খুঁজে পাওয়া যেত না, হাজার হাজার লোক কাজ করে 10 জন, তা না, আসলে আমাদের গেটিং স্টার্টেড রাইটটা ঠিক করতে হবে। এবং তারপর ফলো আপ, সে যদি জয়েন করে আমাকে সারা জীবন ফলো আপ করতে হবে, সারা জীবন। আমি কিছু কিছু মানুষকে দেখেছি এবং খুব দুঃখ পাই, সেটা হচ্ছে তেরে ফুরে বিজনেসটা শুরু করলো, বেশ কয়েকজনকে জয়েন করালো, করে বলছি কি আমি না এখন 6 মাস কিছু করতে পারবো না, আমার মেয়ের না মাধ্যমিক পরীক্ষা। আমি বলি যে জন্ম দিলে কেন বাচ্চাগুলোর, কে দেখবে এই বাচ্চাদের? দে আর নট ইউর টুলস। তুমি ওদেরকে ইউজ করবে তোমার মতন না, তুমি এই বিজনেস এনেছো ওদের স্বপ্ন দেখিয়ে, তুমি এখন আব্বু দিয়ে চলে যাবে মেয়ের পরীক্ষা। আবার বলি, অসিতাবত একটা কথা বলেছিলেন, আপনাকে ঈশ্বর তত লোকই দেবে যত লোকের ভার আপনি নিতে পারবেন ফ্রেন্ডস, তত লোকই দেবে, তার একটা বেশি দেবে না, একটা কম দেবে না। আমি আমার জীবনেও বুঝতে পেরেছি, আমার যা যোগ্যতা সেই অনুযায়ী আমার টিম হয়েছে, তার চেয়ে বেশি হয়নি, কারণ আমার সেই যোগ্যতাটা হয়নি। তাই আমি সবসময় মনে করি যে যখনই আমি প্ল্যান দেখাতে গিয়ে না খাই বা কোথাও না খাই, আমি নিজে এরকম ফিল করি যে দিস নো গিভিং মি আ চান্স টু ইমপ্রুভ মাই সেলফ।
আমি এটা মনে করি। আমি এরমভাবে ভাবি না আমি দারুণ বললাম ও বুঝলো না। হ্যাঁ, হয়তো সত্যিই তাই, আপনি দারুণ বলেছেন ও বোঝেনি, দ্যাট ইজ কারেক্ট। কিন্তু আপনি সবেতেই যদি ওরমভাবে মনে করেন আমি দারুণ বলি ও বোঝে না, তাহলে সামথিং রং ইজ দেয়ার, তাহলে আপনাকে কারেক্ট করতে হবে। দুটোই অ্যাটিটিউড থাকতে হবে, যে আমি যা বলছি ও বুঝতে পারছে না সেটাও সত্যি, কিন্তু আবার এটাও ভাবি না যে এই যে নাটা পেলাম তাহলে আমার কি ইমপ্রুভমেন্ট দরকার, তবেই তো আমি ভালো হবো। একটা সুন্দর কথা সেদিনকে বললাম, মানে দারুণ। আমি কালকে সুয়েদা বৌদি বাবুদাকেও দেখাচ্ছিলাম, কত সুন্দর সুন্দর কথা লাইফে যদি ফলো করা যায়। বলছে ইন ইউর লাইফ এভরি লেভেলস উইল ডিমান্ড নিউ ইউ। প্রত্যেকটা লেভেল তোমাকে যদি পেরোতে হয়, মানে আজকে যে লেভেলে তুমি আছো পরের লেভেলে যদি যেতে চাও, তুমি যা ছিলে তা দিয়েই হবে না, ইউ নিড টু বিকাম নিউ ইউ। সেটাও অজিত দাদা বলেছেন যে তুমি 9%-এ যেভাবে গেছো সেইভাবে কিন্তু 12%-এ যেতে পারবে না, তোমাকে আরো বাড়তি কাজ করতে হবে, আরো বেটার হতে হবে, আরো ডেভেলপ করতে হবে, সেলফ ডেভেলপ করতে হবে। সেম জিনিস, মানে আপনি 6%-এ আপনার যে অ্যাটিটিউড জব, সেই দিয়ে আপনি ডায়মন্ড যেতে পারবেন না ফ্রেন্ডস। প্রত্যেক দিন কোর্স কারেকশন দরকার, প্রত্যেক দিন সেলফ ডেভেলপমেন্ট দরকার, প্রত্যেক দিন। এত বড় বিজনেস এদের, এত বড় অ্যাসোসিয়েট লিডারশিপ করে রেখে দিয়েছে, রোজ শুনছে দুপুরবেলা। কেন? কিসের জন্য? হিউজ সাম্রাজ্যদের বিজনেসের শুনে যাচ্ছে, শিখতে চাইছে, জানতে চাইছে, বুঝতে চাইছে, এবং নিজেকে প্রত্যেক দিন নতুন করে তৈরি করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান দেখাতে গিয়ে না অনেক সময় না শুনবেন। আমি একটা কথা বলি আপনাদের, আমার ক্ষেত্রে এগেন হয়েছে, যারা না বলছে না তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, মেনটেন গুড রিলেশন। ঘুরে এসে জয়েন করবে আপনার সাথে, কিন্তু আপনি যদি খারাপ ব্যবহার করেন না, সে কোনোদিন বিজনেসটা করবে কিন্তু আপনার সাথে করবে না। এবং না কেন বলে জানেন, অনেক সময় একটা উদাহরণ দিয়ে বলি। একটা লোক ডাক্তারের কাছে গেছে, গিয়ে ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু আমার মেয়েটা না চাবি খেয়ে ফেলেছে। বলছে কতদিন আগে? বলছে 3 মাস আগে। 3 মাস আগে চাবি খেয়ে ফেলেছে, আপনি এখন এসছেন কেন? বলছে না, মানে আমি ডুপ্লিকেট চাবি দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিলাম, এবারে তাই জন্য এসছি। তাই যে এখন না বললো না, ডুপ্লিকেট চাবি দিয়ে কাজ চালাচ্ছে, আসবে একদিন করে। ওভার টু মৌয়া। থ্যাংক ইউ, গুড আফটারনুন। তো শুনলেন, কারণ এই বিজনেসটা বিল্ড করতে গেলে আমাদের ওয়াইটা ক্লিয়ার থাকতে হবে, কারণ কেন আমরা বিজনেসটা করতে এসেছি, যেটা আমরা আমাদের গল্পের মাধ্যমেও বললাম ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই যারা এখনো তাদের ওয়াইটা অতটা ক্রিস্টাল ক্লিয়ার, মানে স্পেসিফিক ড্রিম বলতে যেটা বোঝায় সেটা এখনো যারা ফিক্স করেননি, আমি বলবো ইমিডিয়েটলি নিজেরা বসে আপলাইদের সাথে বসে নিজেদের ওয়াইটাকে ক্লিয়ার করুন, কারণ ওটাই কিন্তু আমাদের ড্রাইভিং ফোর্স, যে কেন আমরা বিজনেসটা করতে এসেছি। আর দেখুন এই বিজনেসের কাজ কি, হ্যাঁ কি করতে হয়, বেসিক্যালি তো 3টে কাজ করতে হয়। আমাদের প্রোডাক্ট ইউজ করতে হয়, প্রোডাক্ট শেয়ার বা রিটেল করতে হয়, এবং আমাদের অর্গানাইজেশন ক্রিয়েট করতে হয় বা সেলস টিম তৈরি করতে হয়। তো এই 3টে কাজ খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা বিজনেস করতে এসেছি, সেই জন্য আমাদের কিন্তু প্রথম দরকার একটা বিজনেস মাইন্ডসেট। দেখুন সেম প্রোডাক্ট, সেম টিচিংস, সেম সব কিছু নিয়ে কেউ সাকসেসফুল হচ্ছে, কেউ ফেলিয়ার হচ্ছে। কেন? কারণ ওখানেই কিন্তু যে যেটা বলে 98% কিন্তু অ্যাটিটিউড দরকার, 2% হচ্ছে মেকানিক্স। সিস্টেম থেকেও আমরা শিখেছি যে 98% হচ্ছে অ্যাটিটিউড। আমি কিভাবে দেখছি, কিভাবে করছি, কি আমার ভেতরে কি মাইন্ডসেটটা রয়েছে, আর বাদবাকি হচ্ছে 2% যেটা মেকানিক্স, সেটা করবার সময় তখনই আমি বেস্ট মানে আউটপুটটা পাবো যদি আমার ওই অ্যাটিটিউডটা ঠিক থাকে। তো সেই কারণেই কিন্তু আমরা গ্রেটফুল যে আমাদের এখানে ব্রিট সিস্টেম, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড যে এডুকেশন সিস্টেম রয়েছে, তারা কিন্তু জাস্ট আমাদের পিপল বিল্ড করে। মানে আমরা সবসময় বলি যে উই বিল্ড পিপল, হ্যাঁ পিপল বিল্ড দ্য বিজনেস। ব্রিট সিস্টেম আগে আমাদেরকে বিল্ড করে, আমরা তারপর বিজনেসটাকে বিল্ড করি। তো সুতরাং সেইখানে কিন্তু যে প্রসেসে আমরা সেলফ ডেভেলপমেন্ট করি, নিজেরা বিজনেসের উপযুক্ত হয়ে উঠি, সেটা হচ্ছে 9 কোর স্টেপস এবং 3 পাওয়ার্স। আমি এই দুটোকে একটু কম্বাইন করেই বলবো।
কারণ এই 9 কোর স্টেপস এখানে অনুব্রত বোর্ডে লিখছে যে প্রথম স্টেপস হচ্ছে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে টিচেবিলিটি, আমাদের শিখতে হবে। কারণ আমার ব্যাকগ্রাউন্ড আমি বললাম যে আমার কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল না, ইভেন আমাদের শ্বশুরবাড়ি ফ্যামিলি যদিও বিজনেসে ছিল কিন্তু অনিরুদ্ধ চাকরি করতো, সুতরাং আমাদের দুজনের কারোরই কিন্তু কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল না। তাই একটা বিজনেস যখন করতে এসছি তার কোনো কিছুই আমরা জানতাম না, তো সুতরাং আমাদের কিন্তু শিখতে হয়েছে বিজনেসটাকে। এবং আমি প্রত্যেককেই বলবো যে একটু ইগো ছেড়ে কিন্তু বিজনেসটাকে শেখা উচিত। কারণ আমি আমার ক্ষেত্রেই বলবো, আমি যেহেতু বাই প্রফেশন আমি টিচার ছিলাম, তো আমি কি জানতাম, আমি ছাত্রদের শুধু শেখাতামই। তখন কিন্তু আমার আর নিজের শেখার প্রয়োজনটা উপলব্ধি করিনি। তাই একটু কোথাও যেন বাধ্য যে আমি এই বয়সে এসে আবার শিখবো। হ্যাঁ, কিন্তু এই বিজনেসটা করতে এসে বুঝেছিলাম যে এই বিজনেসটাতে যদি সাকসেসফুল হতে হয় তাহলে কিন্তু আমাকে শিখতে হবে। এবং কোথা থেকে শিখবো? আমার আপলাইনের কাছ থেকে, ব্রিজ সিস্টেম যেভাবে শেখাচ্ছে সেইখান থেকে কিন্তু আমাদের শিখতে হবে। তাই নিজেদের ইগোটাকে একটু ছেড়ে আমরা যদি শিখি তাহলেই কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। এবং এই শেখাটার ক্ষেত্রে আমরা জাস্ট বলি যে যেভাবে আমরা শিখি বই পড়ে, সিডি বা ভিসিডি শুনে দেখে, ফাংশন অ্যাটেন্ড করে, এইগুলো থ্রু দিয়ে আমরা শিখি। তো কিন্তু দেখুন, শেখার আবার একটা মানে শিখলাম মানে প্রচুর ইনফরমেশন নিলাম, অনেক কিছু, আমি অনেক সিডি শুনে নিলাম, অনেক কিছু আমার জ্ঞান হলো। হ্যাঁ, ওই আবার ব্রিজ সিস্টেমের কথা, নলেজ ইজ নট পাওয়ার, অ্যাপ্লিকেশন অফ নলেজ ইজ পাওয়ার। আমরা সেই যেটা শিখছি সেটা তখনই নলেজ হবে যদি আমি সেটাকে ইমপ্লিমেন্ট করে তার একটা পজিটিভ রেজাল্ট বা আউটপুট, পজিটিভ আউটপুট যদি আমি ক্রিয়েট করতে পারি তবেই কিন্তু আমার শেখা হলো। আদারওয়াইজ কিন্তু আমি শুধু ইনফরমেশন গ্যাদার করলাম বা কালেক্ট করলাম। হ্যাঁ, তাই আমি বলবো যে একদম মানে প্রতিদিন কিন্তু আমরা এখনো শিখছি মানে যেটাই শুনছি আমরা কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, আর চেষ্টা করছি বলাও ভুল হবে, আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করছি। কারণ আমাদের প্রতিদিন, যেটা ওই কোটেশনটা বললো, প্রত্যেক দিন কিন্তু নতুন আমাকে খুঁজে নিতে হবে। আমি হচ্ছি আমার মোস্ট বিগেস্ট কম্পিটিটর। সুতরাং আমাকে কিন্তু প্রতিদিন আমাকে আরো উন্নত হতে হবে, আমাকে আরো টিচেবল, মানে আমাকে আরো শিখতে হবে, আমাকে আরো বিজনেসের উপযোগী হয়ে উঠতে হবে। তো সেই জন্য আমাদের কিন্তু নলেজটা যেটা আমরা নিচ্ছি সেটা তখনই, শেখাটা কমপ্লিট হবে যখন আমি কাজ করতে গিয়ে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি, সেটা আমার মধ্যে কিছু চেঞ্জ আনছে। আমি যেভাবে লোকের সাথে কথা বলতাম আগে, আমার যদি বই পড়ে আমি যদি নিজেকে চেঞ্জ না করতে পারি তাহলে সেই শিক্ষাটা আমার জন্য কাজে লাগলো না। হ্যাঁ, তো সেই জন্য শেখার সাথে সাথে কিন্তু ইমপ্লিমেন্টটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং ন্যাচুরালি তারপরে আসে অ্যাকাউন্টেবিলিটি। এগেইন অ্যাকাউন্টেবিলিটি কিন্তু একটা ক্যারেক্টার বা পার্সোনালিটি, এবং সেখানেও কিন্তু ওই 98% হচ্ছে আপনার পার্সোনালিটি ডিফাইন করছে আপনার ফিজিক্যালি বা মেন্টাল। কারণ আপনি আপনার চোখে আপনি নিজেকে কিভাবে দেখছেন, আপনি কি নিজেকে দেখতে পাচ্ছেন যে আপনি খুব ভরসাযোগ্য একজন মানুষ, প্রচুর মানুষ আপনাকে ভরসা করতে পারে, আপনি খুব লাভেড একজন পার্সন, সবাই আপনাকে খুব ভালোবাসে, আপনি ভীষণ একদম কমিটেড বা অ্যাকাউন্টেবল, মানে আপনি যাকে যেটা কথা দেন আপনি সেই কথাটা রাখেন একদম, আপনি ভীষণ হ্যাপি, আপনি সাকসেসফুল, আপনি একজন উইনার, এইগুলো কি আপনি নিজেকে দেখতে পাচ্ছেন? তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টেবল হতে বাধ্য। ওখানে কিন্তু আনঅ্যাকাউন্টেবল হওয়ার কোনো কিন্তু জায়গাই নেই। যদি আপনি নিজেকে রেসপেক্ট করেন, আপনি যদি নিজেকে মনে করেন যে না, আমি একজন মানুষ যে প্রচুর মানুষকে কিন্তু ভরসা দিতে পারে, এবং আমরা কিন্তু পিপলস বিজনেসে রয়েছি, সুতরাং এইটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাকাউন্টেবিলিটিটা, যে আমি যে কথাটা দিচ্ছি সেটা কিন্তু আমি একদম 100% রাখবো। কারণ অ্যাকাউন্টেবিলিটিতেও কিন্তু 99% অ্যাকাউন্টেবল হয় না। হ্যাঁ, আমাকে কিন্তু 100%ই অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু রাখতে হবে। তাই এইটাকে ডেভেলপ করতে হবে। যদি কারণ অনেক সময় আমাদের কি হয়, কাজের চাপে অনেক সময় হয়তো রাখতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট একটা ফোন করে জানানো, আপলাইনকে কিছু একটা বলেছি করতে পারছি না, অ্যাটলিস্ট সেটা করার জন্য আমার একটা বাসনা থাকবে যে না ঠিক আছে, আপলাইনকে একটা ইনফর্ম করলাম। মানে এইগুলো যদি আমি করি, আস্তে আস্তে কিন্তু আমি নিজেকে চেঞ্জ করছি। কারণ ওই আবার
আমি যদি ইমপ্লিমেন্ট না করি, চেঞ্জ যদি না করি, তাহলে সেই শিক্ষাটা কিন্তু আমার জন্য কাজে লাগলো না, আলটিমেটলি আমি কিন্তু নলেজেবল হলাম না। সেই জন্য অ্যাকাউন্টেবিলিটি এটাকে ডেভেলপ করতে হবে যাদের একটু কম আছে। এবং আমাদের বিজনেসে তো প্রতি মুহূর্তে আমাদের এটা প্রুফ করতে হয়, প্রতি মুহূর্তে গেস্টদের সামনে প্রুফ করতে হয়। আমরা কাউকে বলেছি, কথা দিয়েছি, সেখানে গিয়ে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি, অনেক সময় কিন্তু আমরা সেটা হয়তো রাখতে পারছি না, কিন্তু আপনি সেটার জন্য প্ল্যান করুন। আপনি কি দেরিতে পৌঁছচ্ছেন, তাহলে আপনি আর একটু আগে বেরোন। আপনি কোনো কারণে সেখানে গিয়ে যেটা ডেলিভার করার কথা, যেভাবে কাজ করার কথা, আপনি হয়তো অর্গানাইজ নন, আপনি হয়তো যে যে জিনিসগুলো ওখানে থাকলে আপনি যতটা ভালো ডেলিভার করতে পারতেন সেটা হয়তো করতে পারলেন না। হ্যাঁ, তাই প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমাকে অর্গানাইজ হতে হবে, আমাকে প্রি প্ল্যান করতে হবে যে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটার থেকে বেস্ট আউটপুটটা আমাকে পেতে গেলে আমাকে কি কি দরকার আমার আনুষাঙ্গিক, সেগুলো কিন্তু আমাদের করতে হবে। এবং ডাউনলাইনদের সাথে অ্যাকাউন্টেবিলিটি প্রুফ করতে হয়, মানে প্রত্যেকটা মুহূর্তে আমি যেটা বলছি, আপলাইনদের সামনে অ্যাকাউন্টেবিলিটি প্রুফ করতে হয়, সর্বোপরি নিজের কাছে অ্যাকাউন্টেবিলিটি প্রুফ করতে হয়। আমরা যে ড্রিমটা সেট করেছি, আমরা যেটা ফ্যামিলিকে বলছি যে যেটার জন্য আমরা বিজনেসটা করতে এসেছি, আমরা তাদেরকে যেটা পাবো আমরা সেটা বলছি, সেটা নিজের কথার কাছেও কিন্তু কথা দিয়ে দামটা রাখতে হয়। হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি টু ইয়োর সেলফ, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফ্যামিলির প্রতি। হ্যাঁ, এইটা করতে হবে। এবং এইটা এলেই কিন্তু আমাদের কোনো এক্সকিউজ বা প্রোক্রাস্টিনেশনের কিন্তু জায়গা থাকে না। হ্যাঁ, কারণ আমরা যদি অ্যাকাউন্টেবল হই তাহলে কিন্তু আমাদের এক্সকিউজ দেওয়ার কোনো জায়গাই থাকে না। আপনি মানে আমরা যদি বেশি এক্সকিউজ দিয়ে ফেলছি, তার মানে উই আর নট অ্যাকাউন্টেবল অ্যাট অল। তাই একদম মানে জেনুইন কোনো রিজন থাকতে পারে আপনার কাজটা আপনি করতে পারলেন না, দ্যাট শুড বি ইনফর্ম টু ইয়োর আপলাইন, বা আপনি যেখানে যাচ্ছেন তাকে ইনফর্ম করলেন, কিন্তু যেন কখনো আমরা এক্সকিউজ না দিয়ে ফেলি বা প্রোক্রাস্টিনেট না করে ফেলি। মানে ঠিক আছে, করলেও আজকে হলো না, কালকে করব, ঠিক আছে। এটা মানে কিভাবে আপনি নিজেকে প্ল্যানিং করছেন সেটাও কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটি প্রুফ করছে যে আপনি কতটা ফাস্ট গ্রো করতে চাইছেন, আপনি কত তাড়াতাড়ি যাদেরকে টিমে এনেছেন তাদেরকে গ্রো করাতে চাইছেন, সেটাও কিন্তু অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, সুতরাং সেইগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এবং তারপরে যেগুলো অলরেডি আমি মেনশন করছিলাম যে একসাথেই যে আমাদের যে জায়গাগুলো থেকে শিখতে হয়, বই, সিডি বা ভিসিডি এবং ফাংশন। আমাদের ফাংশন এলে আমরা আমাদের বিশ্বাস বাড়ে, যেটা বলছিলাম যে এ থেকে বিতে যাওয়া, বিশ্বাসটা আসে আরো বেশি করে। কারণ ওইখানে আমি যখন এবিসিডি বলছিলাম, ওইখানে একটা জিনিস আমি মিস করেছি। এই যে অসিতাবদা বলতেন, দেখ বি থেকে সিতে যাওয়ার একটা সময় আছে, তোর স্পিড দেখে বলে দিতে পারবো যে তুই বি থেকে সিতে 2 মাসে যাবি না 3 মাসে যাবি। সি থেকে ডিতে যাওয়ারও একটা সময় আছে, 6 থেকে 1 বছর, সেটাও অ্যাকর্ডিং টু ইউর স্পিড। কিন্তু এ থেকে বিতে যেতে কতদিন লাগবে সেটা বোধহয় স্বয়ং ভগবানও জানেন না, সেটা কিন্তু আপনি জানেন যে আপনার বিশ্বাসটা কতদিনে আসবে। সুতরাং ওই মিটিংয়ে এলে আমাদের বিশ্বাস বাড়ে, একজনকে দেখে মনে হয় যে আরে এ যদি করতে পারে আমিও তাহলে করতে পারবো। হ্যাঁ, এও তো আমারই মতো, এ তো আমার থেকেও কম, কি এ তো আমার থেকেও বেশি, এর প্রয়োজন এ কেন করছে? কারণ আমরা দেখি এখানে প্রচুর সাকসেসফুল পার্সোনালিটি, তারাও এই বিজনেসটা করে সাকসেসফুল হচ্ছে, আবার ভীষণ হাম্বল প্রফেশন, তারাও এই বিজনেসটা করে সাকসেসফুল হয়েছে। তাই এই দুটোর মাঝামাঝি কোথাও না আমরা একটা পড়ি, তো সেই জন্য এখানে এসে কিন্তু আমাদের সেই বিশ্বাসটা তৈরি হয় যে না, তা এরা যদি করতে পারে আমিও পারবো। এবং নতুন লোককে ফাংশনে আনা, কারণ হাওয়া যতই দিন, একটু নতুন কয়লা না দিলে কিন্তু বেশিক্ষণ জ্বলবে না, এরপরে হাওয়া দেবেন ছাই বেরোবে, তাই না? হ্যাঁ, উনুনের কনসেপ্ট আছে কারোর? মানে এখনকার জেনারেশনের তো বোধহয় নেই। হ্যাঁ, তাই একটু নতুন কাঠ বা কয়লা ওগুলো কিন্তু দিতে হয় উনুনে, তাহলে কিন্তু আগুনটা আবার গনগন করে জ্বলে ওঠে। তাই ওটাই আর কি, যে নতুন লোক আনতে হবে, ফ্রেশ মুখ একদম। তার জন্যই তো 4 বেসিক্স জয়েন করাতে হবে, তাদেরকে গেটিং স্টার্টেড রাইট করাতে হবে, তাদেরকে ফাংশনে নিয়ে আসতে হবে, আপলাইনের সাথে আলাপ করিয়ে দিতে হবে, তবেই তো আপনার গ্রোথটা আসবে। তো সেই জন্য একদম নতুন মুখ দিয়ে আসুন ফাংশনে। আর তারপরে যেটা আমি বলবো যে প্রোডাক্ট ইউজ এবং প্রোডাক্ট রিটেল, কারণ বিজনেসের টার্নওভার কিন্তু এই দুটোর ওপরেই দাঁড়িয়ে রয়েছে। দেখুন, প্রোডাক্ট ইউজ এটা তো এটার জন্য আলাদা করে কিছু করতে হয় না, এটা একটা ডিসিশন। যে এবং ডিসিশন মানে আপনি বুদ্ধিমান কিনা
ওই অসিতাবতার বুদ্ধিমানের ব্যবসা আর কি। হ্যাঁ, তো সেটা কিন্তু মানে অনেককেই আমি দেখি যে প্রোডাক্টটুকু ইউজ করছে না, তাহলে সে এই বিজনেসটা মানে তার বিজনেস, এটা যে আমার নিজের বিজনেস এইটাই তার মধ্যে এখনো ডেভেলপ করেনি। কারণ বিজনেস মানে কি টার্নওভার, আমার প্রোডাক্ট ইউজ থেকেই তো টার্নওভার শুরু হচ্ছে। আর বিজনেসম্যান কি চায়, তার টার্নওভার রেগুলার বাড়ানোর জন্য। তাই আমি যদি আমার ইউজেসটাই আস্তে আস্তে বাড়াই অ্যাকর্ডিং টু মাই বাজেট, তাহলেই তো আমার টার্নওভারটা বাড়ে। আর আমি যত প্রোডাক্ট ইউজ করব, আমার যত এক্সপিরিয়েন্স হবে প্রোডাক্ট নিয়ে, নলেজ তো ঠিক আছে, প্রোডাক্ট ট্রেনিং নিলেন, প্রচুর নলেজ হলো, কিন্তু ওই যে আসল নলেজ হচ্ছে প্রোডাক্টটা ইউজ করে আমার কতটা ভালো লেগেছে। প্রোডাক্টটা ইউজ করতে গিয়ে ঠিকঠাকভাবে যদি আমি ইউজ না করি তাহলে কি হতে পারে, এইটা হচ্ছে সব থেকে বড় নলেজ। সুতরাং আপনার যদি এক্সপিরিয়েন্সই না হয় প্রোডাক্টটা নিয়ে, তাহলে সেটা নিয়ে আপনি রিটেলই বা কীভাবে করবেন, বা আপনার টার্নওভারই বা কী করে বাড়বে, বা যারা আপনার সাথে বিজনেসে আসছে তাদেরকেই বা আপনি কী করে শেখাবেন। সুতরাং প্রোডাক্ট ইউজটা ওই জন্য বলে 100% বি 100% লয়াল ইন ইউজিং প্রোডাক্ট। আপনি যে বিজনেসটা জয়েন করেছেন সেখানে যদি যে প্রোডাক্টটা আছে সেটার কোনো এক্স ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু আমরা বাড়িতে রাখবো না। আমাদের ক্ষেত্রে তাই হয়েছে, আপনারা শুনলেন যে আমাদের বিয়ের পরপরই আমরা বিজনেসটা জয়েন করেছি। সুতরাং তখন বেশি প্রোডাক্ট ছিল না, 6টা প্রোডাক্ট ছিল, কিন্তু তার মধ্যেও 2টো পার্সোনাল কেয়ার প্রোডাক্ট ছিল, একটা শ্যাম্পু ছিল, একটা বডি লোশন বা বডি শ্যাম্পু কিছু একটা ছিল। তো আমার বিয়ের সময় আমার এক নন্দাই বিদেশে যেতেন, তো ওই তত্ত্বতে বেশ বিদেশি শ্যাম্পু ট্যাম্পু লোশন এগুলো নিয়ে এসেছিলেন আর তত্ত্বতে দিয়েছিল। তো কিন্তু যেই বিজনেসটা শুরু করলাম, যখন প্রোডাক্ট এসে গেল, তখন অনিরুদ্ধ একদম ওইগুলো ধরে ওগুলো আমি একটু অল্প অল্প করেই ব্যবহার করতাম, ভালো জিনিস বিদেশি জিনিস কখনো ব্যবহার করিনি। হ্যাঁ, সেই জন্য অনেকটা করেই ছিল। এবার ও বললো এগুলোকে ধরে একদম অন্যকে দিয়ে দাও। বললাম কেন? বললো না, আমাদের প্রোডাক্ট যখন এসে গেছে আমরা আর অন্য কোনো প্রোডাক্ট ইউজ করবো না। এবং বিশ্বাস করুন, যাদেরকে ওগুলো দিতে যাচ্ছি তারা বলছে আরে এত ভালো জিনিস, বিদেশি জিনিস আমাদের দিয়ে দিচ্ছিস কেন? ও বলছে আমরা এর থেকেও ভালো জিনিস একটা পেয়েছি, বিজনেস শুরু করেছি, তাই তোদেরকে এগুলো দিয়ে দিচ্ছি। তারা বলে তাহলে সেই তার থেকেও ভালো জিনিসটা সেটা আমাদের দেখা, সেখান থেকেও কিন্তু আমাদের কাস্টমার বেস বিল্ড হয়েছে। হ্যাঁ, তো সুতরাং ওই আমরা কিন্তু মানে বিজনেসটাকে না একটু মজা করতে করতেও বিল্ড করতে হয়। হ্যাঁ, কারণ বিজনেসটা তো আমাদের সারা জীবনের বিজনেস। হ্যাঁ, এটা তো আমি 1 বছর 2 বছর কি 60 বছর অবধি করবো তা নয়। বিজনেসটাকে আমরা এতটাই ভালোবাসি, আমরা কিন্তু বিজনেসটাকে সারা জীবন ধরেই করব। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু একটু মজা করতে করতেও বিজনেসটা বিল্ড করুন। আবার যখন যেখানে সিরিয়াস হওয়া দরকার সেখানে কিন্তু আমাদের সিরিয়াসলিও বিজনেসটা বিল্ড করতে হবে। তা এইভাবে কিন্তু আমাদের 100% লয়াল হতে হবে প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে। আর এখন তো এত প্রোডাক্ট, সুতরাং আমার তো মনে হয় আমাদের সেই সময় যে পার্সোনাল কমিটমেন্ট আমরা করতাম মাত্র 6টা প্রোডাক্ট দিয়ে, আপনি যদি ঐকিক নিয়ম করেন 6টা প্রোডাক্টে যদি 50 হয়, আজকে 140টার উপর প্রোডাক্ট কত হওয়া উচিত? হ্যাঁ, আপনারা ক্যালকুলেট করুন। আমি একদম অঙ্কে ভালো নই, পছন্দও করি না। হ্যাঁ, তো সুতরাং সেটা কি আমরা করছি? আপনার আপলাইন যেটা বলছে সেই কমিটমেন্টটা কি আমরা রাখছি? হ্যাঁ, আমাদের পার্সোনাল যে ভলিউমটা সেটা কি আমরা করছি? কারণ সেটা তো পার্সোনাল ভলিউম তৈরি হয় তো প্রোডাক্ট ইউজ আর প্রোডাক্ট রিটেল থেকে। এবং প্রোডাক্ট রিটেলিংটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ প্রোডাক্ট রিটেল করা মানে কি, দেখুন যখন আমরা প্ল্যানিং করব নিজের, মানে আমি কতটা কাজ করব, কতগুলো প্ল্যান শো করব, কতগুলো প্রোডাক্ট ডেমো করব, কতগুলো আমি হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, কতগুলো আমি বিউটি ক্লিনিক করব, যখন আমি প্ল্যানিং করব তখন কিন্তু আমার পারপাস কি থাকবে, যে আমি কত তাড়াতাড়ি টার্নওভার বাড়াবো বা আমার গোলটাকে রিচ করব। কিন্তু যখন আমি এই প্ল্যানিং হয়ে গেল সব কিছু, এরপরে যখন আমি কাজটা করতে যাচ্ছি, সেটা হতে পারে প্ল্যান শো, সেটা হতে পারে প্রোডাক্ট আমি কাউকে রেকমেন্ড করতে যাচ্ছি, তখন কিন্তু আমার পারপাসটা হবে তার কি বেনিফিট হবে সেইটা দেখিয়ে, তবেই কিন্তু আপনি রেজাল্টটা পাবেন। তখন যদি আমি কাউকে প্রোডাক্ট বলতে যাচ্ছি, আমি যদি ভাবি যে বাবা আমাকে আমার বাড়িতে এই প্রোডাক্টগুলো রয়েছে, আমি তাকে ওই প্রোডাক্টটাই বলি,
না, তখন কিন্তু আমাকে কাস্টমারের বেনিফিটটা দেখতে হবে যে তার কোন প্রোডাক্টটার নিড রয়েছে, সে কোন প্রোডাক্টটা চাইছে, অ্যাকচুয়ালি তার কোন প্রোডাক্টটা দরকার। তখন কিন্তু আমাকে তার মতো করে প্রোডাক্ট রেকমেন্ড করতে হবে। তখন কিন্তু আমি আর্টিস্ট্রি অ্যাচিভার্স ক্লাবে কোয়ালিফাই করব বলে আর্টিস্ট্রি প্রোডাক্টই রেকমেন্ড করব, নিউট্রিলাইট করব না তাও নয়। আবার এরকম নয় কি আমার বাড়িতে কিছু প্রোডাক্ট রয়েছে সেগুলোই রেকমেন্ড করবো, তাহলে সেটাও নয়। সুতরাং আমাদের কিন্তু বারবার কিন্তু সব সময় মানে দ্বৈত সত্তা কিন্তু আমাদের কাজ করে প্রত্যেকটা ক্ষেত্রে। কখনো আমরা আপলাইন, কখনো আমরা ডাউনলাইন, কখনো আমরা নিজেরাই কাস্টমার, কখনো আমরা বিজনেস বিল্ডার। এরকম ভাবে কিন্তু আমাদের সব সময় অন্যের বেনিফিটটা যদি আমরা দেখি তবেই কিন্তু আমরা ভালোভাবে কাজ করতে পারবো। সে কারণ কালকেও ওই ভদ্রলোক বলছিলেন যে ইন্টেনশন, সামনের লোক কিন্তু আমার ইন্টেনশনটা বুঝে যাবে, হ্যাঁ, সেইভাবে সে কিন্তু রিয়াক্ট করবে বা রেসপন্স করবে। সুতরাং আমার কি ইন্টেনশন তাকে যখন প্ল্যান দেখাচ্ছি বা তাকে যখন প্রোডাক্ট রিটেল করছি বা রেকমেন্ড করছি, হ্যাঁ, আমার ইন্টেনশন যদি ভালো থাকে তার জন্য, তবেই কিন্তু সে রেসপন্স করবে। সুতরাং আমাদের কিভাবে প্রোডাক্ট রিটেল করতে হয় হাজারো ওয়ে রয়েছে, আপনারা আপলাইনদের বিভিন্ন মিটিং থেকে শিখে নেবেন। বেসিক যেগুলো আমরা বলি যে বাড়িতে আপনার একটা ম্যাজিক কর্নার থাকা দরকার, কারণ সেটা খুব মানে কাজে দেয়। যখন আমার ডিসপ্লে থাকে প্রোডাক্ট, কেউ এলেই সে দেখে এবং সে জানতে পারে যে আমি বিজনেসটা করছি। আমাদের স্যাম্পলিং করে, মানে আমরা যেটা করি যে একদম প্ল্যানফুলি মাসে কতজনকে আমি কি প্রোডাক্ট স্যাম্পলিং করব সেটা আমরা করতে পারি। এইগুলো নানা রকম বিউটি ক্লিনিক, হেলথ ক্লিনিক, এগুলো আমরা করতে পারি। এইগুলো হচ্ছে প্রোডাক্ট রিটেলিং ওয়ে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে সেটা হচ্ছে যে রেগুলার এসটিপিটা অনুরোধ বললো, রেগুলার কমিউনিকেশন উইথ ইউর আপলাইন। মানে আমাদের কিন্তু কাজ যখন আমরা করতে যাচ্ছি তখন আমরা ভুল করছি, তাই আমরা যদি রেগুলার আপলাইনের সাথে একটা কমিউনিকেশনে থাকি তাহলে কিন্তু আমাদের কারেকশনের সুযোগ রয়েছে। কোচের মতো আপলাইন আমাদেরকে গাইড করে, সুতরাং তখন কিন্তু আমরা সেটা ঠিক মতো কাজটা করতে পারি। অ্যাকচুয়ালি কি যে সব সময় আমরা শুনেছি যে মেক ইউর সার্কেল রাইট, আপনার নিজের সার্কেলটাকে আগে ঠিক করুন। এবং সেই রাইট পিপল হওয়ার জন্য 5টা কোয়ালিটিস কিন্তু আমাদের দরকার, 5 কোয়ালিটিস টু বি আ রাইট পিপল। কি না, এবিলিটি টু ডু হার্ড ওয়ার্ক, আমাদের কিন্তু হার্ড ওয়ার্ক করার এবিলিটিটা ডেভেলপ করতে হবে। তার মানে ওই যেটা বলছিলাম যে আপনি কত বেশি আপনার প্ল্যানারটাকে বুক করছেন, কত নাম্বার অফ এসটিপি, নাম্বার অফ ডেমোস কতগুলো আপনার রয়েছে, নাম্বার অফ ট্রেনিংস, আপনি নিজে ট্রেনিং নিচ্ছেন, টিমকে ট্রেনিং দিচ্ছেন, এগুলো কত বেশি সেইটা কিন্তু আমাদের দেখতে হবে। তাই একদম নিজের প্ল্যানারটাকে খুব ভালো করে বুক করুন, প্রত্যেকটা টাইমকে ইউটিলাইজ করুন, তাহলেই কিন্তু আপনি এফেক্টিভ রেজাল্ট পাবেন। এবিলিটি টু গেট রেজাল্টস, অনুরোধ খুব বলে লোহা ঠেলেই যাচ্ছি, বা দেয়ালে একটা দরজা খুলতে চাইছি, দরজার জায়গায় আমি দেয়ালে ধাক্কা মেরে যাচ্ছি, প্রচুর হার্ডওয়ার্ক করলাম কিন্তু রেজাল্ট কি? নীল। তো সেখানে কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে আমরা যে কাজটা করছি সেটার থেকে রেজাল্ট পাচ্ছি কিনা। ওই রেজাল্ট তখনই পাবেন যদি আপনি 9 কোর স্টেপসটা খুব ভালো করে করেন, রেগুলার আপলাইনের সাথে কমিউনিকেশনে থাকেন, তবেই কিন্তু আমরা যে ভুলগুলো হচ্ছে সেগুলো কারেক্ট করে আমরা কিন্তু রেজাল্ট ওরিয়েন্টেড কাজ কিন্তু করতে পারবো, মানে এফেক্টিভ ওয়ার্ক কিন্তু আমরা করতে পারবো। এবং সেই কারণেই কিন্তু আমাদের স্কিলটাও কিন্তু ডেভেলপ করতে হবে। যত বেশি আমি করব তত কিন্তু আমার স্কিল ডেভেলপ হবে। নেক্সট হচ্ছে এবিলিটি টু কিপ পিপল টুগেদার, কারণ আমরা পিপলস বিজনেসে রয়েছি, আমার একা আমি 10,000 ভলিউম করতে পারবো না। সুতরাং এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ যদি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি সাকসেসফুল হয় তবেই কিন্তু আলটিমেটলি একটা টিম সাকসেসফুল হয়। তো সুতরাং সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের সেই এবিলিটিটা ডেভেলপ করতে হবে যে আমি যাতে সবাইকে একসাথে করে ধরে রাখতে পারি। এবং এখানেই আসে কিন্তু রিলেশনশিপ, কারণ এটা কিন্তু আমি শুধু মেয়েদের কাজ বলবো না, কারণ অনুরোধেও ভীষণ মানে আমাদের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ বিল্ড মাস্টার কিন্তু আমি অনুরোধকেই বলবো। ও লোকের প্রতি রিলেশনশিপ বিল্ড হয় কিসের থেকে জানেন তো? আপনি লোককে কতটা ফিল করতে পারছেন, যে কোনো লোককে,
তার জায়গায় দাঁড়িয়ে আপনি তাকে কতটা ফিল করতে পারছেন, তাহলেই কিন্তু আপনি খুব ভালো রিলেশনশিপ বিল্ড করতে পারবেন। এবং আমি সত্যি শিখেছি কিন্তু আমি অনিরুদ্ধ থেকে, যে একটা মানুষের সাথে কিভাবে খুব ভালো রিলেশনশিপ বিল্ড করতে হয়। তো সুতরাং আমাদের এখানে অবশ্য কথায় আছে যে মেয়েরা খুব ভালো রিলেশনশিপ বিল্ড করে, কারণ লেডিজ আর দ্য গ্লু অফ দিস বিজনেস। সেটা দিয়ে ড্রিমই ছিল যে মেয়েদের আরো কিভাবে এম্পাওয়ার করা যায়। তো সুতরাং এখানে কিন্তু আমাদের এই বিজনেসে লেডিজ মানে আমরা প্রচুর মহিলারাও ইনভলভ এখানে, কারণ এই বিজনেসটা এমনই একটা বিজনেস। তাই আমাদের মানে ইকুয়ালি কিন্তু আমরা যদি একটু এই প্রত্যেকের সাথে একটা ভালো রিলেশনশিপ বিল্ড করি, তাহলে কিন্তু এই বন্ডিংটা কিন্তু খুব ভালো হবে। তাই একদম রিলেশনশিপ বিল্ড করতে গেলে যেটা প্রথম আসে, অনিরুদ্ধ অলরেডি কভার করেছে, স্যাক্রিফাইস। হ্যাঁ, কারণ আমার কথা ভাবলে কিন্তু হবে না, আমাকে তার কথা ভাবতে হবে। এবং প্রত্যেকে আমরা এডিফিকেশন পছন্দ করি, তাই আমি তার সে ছোটোখাটো, কারণ মনে আছে আমরা যখন প্রথম দিকে হয়তো আপলাইন কিছু বলতে দিয়েছে মিটিং থেকে, একবারই হয়েছে প্রোডাক্ট নিয়ে আমাকে বলতে দিয়েছে, আমি প্রোডাক্ট বলে ডেমো করার কথা, ডেমো না করে নেমে গেলাম। শ্বেতাদি সুজাতাদি বসেছিল, বললো খুব ভালো বলেছো। শ্বেতাদি বললো বোমা প্রোডাক্ট ডেমোটা একটু করবি না? আলাম হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি তো। হ্যাঁ, তখনই সঙ্গে সঙ্গে এসে প্রোডাক্ট ডেমো করলাম। সে উচ্ছ্বসিত প্রশংসা, আমার নিজেরই লজ্জা করছে যে আমি একদম ভুলভাল হয়তো প্রোডাক্ট বলেছি, ডেমো না করে নেমে গেছি, কিন্তু প্রশংসা শুনতে আমাদের সকলেরই ভালো লাগে। তাই সবার সামনে আমরা কখনো কাউকে বকাবকি না করে, রেকটিফাই দরকার আলাদাভাবে, কিন্তু তাকে যদি আমি এডিফাই করি সে যে কাজগুলো করছে, তাহলে কিন্তু দেখবেন সে অনেক বেশি ভালো কাজ করতে পারবে পরবর্তী কাজগুলো। কিন্তু তাকে যদি প্রতি মুহূর্তে আমরা তার ভুলটা ধরিয়ে দিই, তাহলে কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেবে। তাই একদম এই এবিলিটিগুলো আমাদের ডেভেলপ করতে হবে, মানে এইগুলো যে কিভাবে আমরা মানুষকে একসাথে বেঁধে রাখতে পারবো। এবিলিটি টু বিকাম আ টিম প্লেয়ার, কারণ আমাদের প্রথমে টিম প্লেয়ার হতে হবে। এবং এখানেই কিন্তু 3 পাওয়ার্সটাও ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি কতটা ইউনাইটেড। হ্যাঁ, 3 পাওয়ার্সের মধ্যে পাওয়ার অফ ইউনিটি, পাওয়ার অফ সাবমিশন আর পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড, এই 3টে পাওয়ার্স কিন্তু আমাদের ডেভেলপ করতে হয় যদি আমি মানে কাজ করছি সেখান থেকে ভালো রেজাল্ট আনতে চাই। তো সেখানে আমাদের কিন্তু আমি বি ইউনাইটেড উইথ ইউর আপলাইনের সাথে আমাদের কিন্তু একদম ইউনাইটেড থাকতে হবে, এবং সাবমিসিভও থাকতে হবে, যে আপলাইনের থেকে আমরা যেটা শিখছি সেটা কিন্তু তিনি যেটা বলছেন সেটাকে মেনে নিয়ে সেটাকে শেখা বোঝা, এইগুলো কিন্তু খুব দরকার। এবং তারপর হচ্ছে এবিলিটি টু পুট প্যাশন ইন দ্য বিজনেস, কারণ এটা কিন্তু প্যাশন মানে লাভ, যেটা কারণ প্রচুর ওই যে বললাম যে রাস্তাটা খুব সহজ নয়, আবার কঠিনও আমি বলছি না। হ্যাঁ, মানে ওই ইটস নট কমপ্লিকেটেড, আবার নট সিম্পল। তাই আমাদের কিন্তু এটা দেখতে হবে যে আমরা যদি এই বিজনেসটাকে খুব ভালোবেসে করি, এবং কেন ভালোবাসবো সেই কারণটা আবার, যে এই বিজনেসটা প্রথম তো আমরা আমাদের নিজেদের জন্য করতে এসেছি, এবং তারপর হচ্ছে যে যারা আসছে তাদেরকে কি আমি আমার বাচ্চার সন্তানের মতো ভাবতে পারছি? কারণ অনেককেই দেখি যে অনেকে তার হয়তো গ্রুপ হয়ে গেছে, কিন্তু যে কোনো কারণে সে তার বাচ্চার পরীক্ষা, তার এইগুলো করে কিন্তু তাদেরকে যে নার্চার করা, কারণ একটা মানুষকে আনার পর তাকে নিয়ে কিন্তু আমার প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট, মানে গেটিং স্টার্টেড রাইট থেকে তাকে একটা লেভেলে পৌঁছানো অবধি, সেখানে কিন্তু আপলাইনের একটা ভূমিকা রয়েছে। অ্যাটলিস্ট হাতটা তো বাড়াতে হবে যাতে সে হাতটা ধরতে পারে। এবং সেইখানে কিন্তু আমরা যদি এই প্যাশনটা থাকে যে না, যারা আমাদের সাথে আমাদেরকে বিশ্বাস করে আসছে, আমাদেরকে ভরসা করে আসছে, তারাও আমার একটা সন্তানের মতো, তাকেও আমাকে নার্চার করতে হবে, হাতে করে বড় করে তুলতে হবে, তবে কিন্তু আমি সেই কাজটা ভালো করে করতে পারবো। আদারওয়াইজ আমার যদি সেটা একটা ওই জবের মতো মনে হয়, তাহলে কিন্তু আমি কাজটা ভালো করে করতে পারবো না। এবং বিশ্বাস করুন, আমরা প্রথম দিন থেকে কিন্তু খুব ভালোবেসে খুব মজা করে কিন্তু বিজনেসটা করছি। কোনো কারণে যদি বেশ কিছুদিন, কারণ আমার মানে দুটো সিজার হয়েছে, অপারেশন হয়েছে, তাই বেশ কিছুদিন ধরে বাড়িতে থাকতে হতো। তখন বেশ কিছুদিন মানে হার্ডলি 15-20 দিন কি 1 মাস। হ্যাঁ, তো তখন না একদম ভালো লাগতো না, মনে হতো মিটিংয়ে না গেলে আমরা অক্সিজেন পাই না। মানে ফাংশনগুলো আপলাইনের মিটিংয়ে সেখানে ক্রসলাইনরা আসছে, টিম মেম্বাররা আসছে, সেখানে গেলে কিন্তু আমরা মানে একদম ফ্রেশ হয়ে যাই। তাই কারণ আমি ওটাকে ভালোবাসি।
হ্যাঁ, আমি অ্যাসোসিয়েশনটাকে ভালোবাসি, আমি বিজনেসটাকে ভালোবাসি, আমি প্রোডাক্টগুলোকে ভালোবাসি। হ্যাঁ, সেই জন্য কিন্তু সেই কাজটা করার জন্য আমি খুব ইগার, আমি একদম উঁচিয়ে থাকি যে কবে আমি যাব, কবে আমি কাজগুলো করব। তাই তখন কিন্তু বাড়িতে বসে থাকতে আমাদের একদম ভালো লাগে না। কিন্তু আমি যদি এই কাজটাকে ভালো না বাসি তাহলে কিন্তু আমার কোনো হেলদোলই আসবে না, আমি বাড়িতে বসে থাকলাম কি বাড়িতে না বসলাম। তো সেই জন্য কিন্তু আমাদের একদম ভীষণভাবে প্যাশনটাকে আমাদের দিতে হবে বিজনেসের মধ্যে, মানে ডেভেলপ করতে হবে। এবার দেখুন এই কাজগুলো কিভাবে পড়বো, কিভাবে, মানে অনেকে জিজ্ঞাসা করে আমি কখন সিডি শুনবো, আমার তো সারাদিনের এত কাজ, আমি কখন বই পড়বো। এটা কিন্তু আপনাকেই বার করতে হবে আপনি কখন করবেন। আমরা যেটা করেছিলাম কাজের ফাঁকেই করেছিলাম, কারণ প্রথম দিকে আমাদেরও রান্নাবান্না সবই করতে হতো, বাচ্চাও পড়াতে হতো, সবই করতে হতো। আস্তে আস্তে আমরা টাইমটাকে কিন্তু শিফট করেছি। কারণ সেটাও অনিরুদ্ধ তখন বললো যে দেখো তুমি যদি মেয়েকে ছেলে মেয়েদের পড়াতে থাকো তাহলে তুমি বিজনেসের কাজ কখন করবে। সেই লতা একটা মিটিংয়ে শুনেছিলাম যে তোমার রেট কত, তুমি একটা টিচার না রেখে তুমি বাচ্চাকে পড়াচ্ছ, মানে তখনকার সময় হয়তো 500 টাকা একটা টিচারের রেট ছিল, তাহলে কি তোমার রেট 500 টাকা? তুমি একটা টিচার রাখো। সেই জন্য কিন্তু তখন আমরা বাচ্চার পড়াশোনার জন্য টিচার, প্রাইভেট টিউটর রাখা শুরু করলাম, বাড়ির কাজের জন্য আরেকটু হেল্পিং হ্যান্ড বাড়ানো শুরু করলাম। ওইগুলো আমাদের ইনভেস্টমেন্টই ছিল, বিজনেসের টুলসের যেরকম ইনভেস্টমেন্ট আমরা বলি ওইগুলোও কিন্তু ইনভেস্টমেন্ট, নইলে তো আমি টাইম বার করতে পারবো না। আমারও 24 আওয়ার্স, ভগবান তো বিজনেস করছি বলে এক্সট্রা আওয়ার্স আমাকে দেবে না। সুতরাং কিভাবে করব এই সলিউশনটা কিন্তু আমাকেই বার করে নিতে হবে, কিভাবে কোন টাইমে আমি বার করব। এবং মানে খুব মনে পড়ে সুদেষ্ণার কথা। আজ সুদেষ্ণা নেই আমাদের সঙ্গে। সুদেষ্ণা একটা মিটিংয়ে বলেছিল যে বই, কারণ ওরা চাকরি করতো, ওদের বিজি শিডিউল, বলছে আমি বই পড়তাম কিভাবে জানো তো, আমার অফিসের কাজে আমি একটা সময় টয়লেটে চলে যেতাম, টয়লেটে গিয়ে বই পড়তাম, আর ওর বস জানতো যে ওর স্টমাক আপসেট রয়েছে, ও ওই সময় প্রায় ঘন্টাখানেক ও টয়লেটে থাকবেই। হ্যাঁ, এবং ওই সময় ও কি করতো, বই পড়তো। সুতরাং বুঝতে পারছেন যে কতটা ডেডিকেশন থাকলে তবে এরকম ভাবে বিজনেসের কাজগুলো করা যায়। তাই আমাদের করতে হবে, এইটাই হচ্ছে ফাইনাল। কিভাবে করব সেটা কিন্তু আমাদেরকে বার করে নিতে হবে। এবং এই যে মিটিংয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকেই বাচ্চাকে এক্সকিউজ দেয়, যেটা অনিরুদ্ধ বলল, কারণ আমি আমার 2 আপলাইনকে দেখেছি। আমার মেয়ে তখন খুব ছোট, কিন্তু সুজাতাদির ছেলে মেয়ে তখন একটু গ্রোয়িং, কারণ সেই সময় ভীষণ দরকার। আবার অসিতাবতা শ্বেতাদির, তাদের আরেকটু বড়। সুতরাং আমি কোনোদিন তাদেরকে দেখিনি যে কোনো মিটিংয়ে যায়নি বা কোনো এক্সকিউজ দিয়েছে। সুতরাং আমি কখনো বলার সুযোগই পাইনি, কারণ আমি দেখেছি আমার আপলাইনদের, কারণ আমরা সুজাতাদি যেহেতু একদম আমাদের সঙ্গেই, মানে একই পাশাপাশি বাড়ি, আমি সব সময় দেখেছি যে কিভাবে শিডিউল মেনটেন করে বিজনেসের কাজ করেছে। প্রচুর ঘরের মানে দায়িত্ব প্রচুর কিছু সামলে, অনেক কাজ, অনেক কিছু করে তারপরেও বিজনেসটাকে কিভাবে বিল্ড করেছে এবং তার সাথে সাথে কিভাবে সেলফ ডেভেলপমেন্ট করেছে। হ্যাঁ, তো সেইটা যখন আমরা দেখেছি, কারণ সুজাতাদি একদম হাউস ওয়াইফ ছিল, আমি তাও একটু টিচিং প্রফেশন, সবে বিয়ে হয়েছে, বেশি দিন হয়নি, একদম অতটা ঢুকে যায়নি ঘরের ভেতর, মানে সংসারের ভেতর। তো সেই কারণে কিন্তু আমি দেখে শিখেছি। এটাও কিন্তু একটা, যে আমরা অনেক সময় কিন্তু শিখি শুধুই অন দ্য স্টেজ না, অফ দ্য স্টেজও কিন্তু আপনি ওয়াচ করুন। আপনার যদি শেখার মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনি বেশি শিখবেন লিডারদের দেখে, যে তারা কিভাবে হাঁটাচলা করছে, কিভাবে কথা বলছে, কিভাবে বিহেভ করছে আপনার আপলাইনকে দেখে। তাই সেই জন্য কিন্তু মানে আমি গ্রেটফুল যে আমার আপলাইনদের কাছ থেকে, কারণ তারা রাইট এক্সাম্পল সেট করে কিন্তু আমাদেরকে শিখিয়েছে, যেটা কিন্তু আমাদের পক্ষে সুবিধা হয়েছে যে শেখার ক্ষেত্রে। আর মানে তাই বলছি যে মানে একদম বিজনেসটাকে খুব ভালোবেসে করুন, আর নিজেদের ড্রিমটাতে ফোকাস থাকুন। জাস্ট একটা গল্প বলে শেষ করছি। একটা প্রেগনেন্ট ডিয়ার, হরিণ, হ্যাঁ, সে জাস্ট তার বাচ্চাকে জন্ম দিতে যাবে, সেই সময় মানে আকাশে মেঘ করেছে, তো একটা জঙ্গলের ঝোপ দেখে ও দেখলো যে এই জায়গাটাই সেফ বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য। ও রেডি হচ্ছে, এই সময় আকাশ কালো করে একদম এত বিদ্যুৎ চমকাতে শুরু করলো যে ওই লাইটনিংয়ে জঙ্গলে আগুন লেগে গেল। হ্যাঁ,
হরিণটা তো ভাবছে বাবা এই জঙ্গলে আগুন লেগে গেছে, আমি ঠিক করে আমার বাচ্চাটাকে জন্ম দিতে পারবো তো। এই ভাবতে ভাবতে ও যখন ডান দিকে তাকালো, ও দেখছে একটা শিকারী তীর ধনুক তাক করে রয়েছে ওর দিকে, ওকে শিকার করবে বলে। ও ভাবলো ভগবান, আবার আরেকটা বিপদ, এক তো জঙ্গলে আগুন লেগেছে, আবার এই শিকারিটার হাতেও আমাকে প্রাণ দিতে হবে, আমি কি আমার বাচ্চাটাকে জন্ম দিতে পারবো না বলে আরেক দিকে যখন তাকালো, দেখছে একটা ক্ষুধার্ত সিংহ ওকে খাবে বলে রেডি হয়ে রয়েছে। ও তো ভাবলো গেল, আমার এখানেই আজকে প্রাণটা গেল। কিন্তু ও তখন কি করলো, মনটাকে স্থির করে ও বললো আমার এখন কাজ হচ্ছে আমার বাচ্চাটাকে জন্ম দেয়া। সুতরাং সে একদম ফোকাস থাকলো ওই কাজটাতে, ও আর কোনো দিকে তাকালো না। এবং তখন কি হলো ভাবতে পারেন? জাস্ট ওই যে লাইটনিং হলো, মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই আগুনে, সেই লাইটনিংয়ে ওই শিকারিটার চোখে লেগে ও একদম অন্ধ হয়ে গেল। ওর তীরটা যে একদম ছোড়বার মুহূর্তে ওইটা হরিণের গায়ে না লেগে চলে গেল সিংহে, ওই ক্ষুধার্ত সিংহের গায়ে। ওর বুকে গিয়ে লাগলো, সিংহটা ছটফট করতে লাগলো ওখান থেকে। এবং এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি এসে বনের আগুনটাকেও নিভিয়ে দিল এবং হরিণটা তার বাচ্চাকে জন্ম দিল। তার মানে কি, আমাদেরও চারপাশে প্রচুর এরকম নেগেটিভ সিচুয়েশন আসতে পারে, কিন্তু আমরা যদি আমাদের কাজে ফোকাস থাকি, আমরা যদি আমাদের ড্রিমে ফোকাস থাকি, আমরা যদি প্যাশন দিয়ে বিজনেসটাকে বিল্ড করি, প্রচুর মানুষের ভালো হবে, এইটা যদি আমার প্যাশন থাকে, তাহলে কিন্তু ভগবান আমাদের সঙ্গে থাকবেন। তিনি কিন্তু সমস্ত চ্যালেঞ্জগুলোকে আমরা যাতে ওভারকাম করতে পারি সেই শক্তিও আমাদের দেবেন, এবং সেগুলো ওভারকাম করে কিন্তু আমরা আমাদের স্বপ্নে পৌঁছতে পারবো বা আমরা আমাদের ডেস্টিনিতে পৌঁছতে পারবো। তাই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনারা প্রত্যেকে সাকসেসফুল হন এবং আমাদের সাথে খুব তাড়াতাড়ি ডায়মন্ড ক্লাবে জয়েন করুন। থ্যাংক ইউ। ওভার টু অনিরুদ্ধ। থ্যাংক ইউ মহুয়া। এতক্ষণ শুনলাম কি কি করতে হবে, কি কি করতে হবে, বারবার শুনেছি। এবার যেটা করতে হবে না সেই প্রসঙ্গে আসি। সেটা একটু তেতো, কিন্তু যদি ফলো করেন ফলটা মিষ্টি হবে। সেটাকে বলে কার্ডিনাল রুল। কি কি কার্ডিনাল রুল বিজনেসে আছে? নেভার ডু এনিথিং নিউ ফর দ্য ফার্স্ট টাইম উইদাউট চেকিং ইউর আপলাইন। সেটা হচ্ছে যে নতুন কিছু করব না আপলাইনকে চেক না করে। আমার মনে হয় এইটা যদি কেউ ফলো করে তাহলে আর তাকে কোনো কিছুই ফলো করার দরকার নেই। সেকেন্ড হচ্ছে যে নেভার মেস উইথ এনিবডিজ মানি, ইগো অ্যান্ড স্পাউস। কারুর টাকা ছেড়ে দেবো না, এরম ভাবে বললে বুঝতে পারবেন, খুব কায়দা করে বললে বুঝবেন না। কারুর টাকা পয়সা ছেড়ে ফেলে দেবো না, আর ছাড়ারও সুযোগ করে দেবো না। বুঝতে পারছেন না? এবার আমি জানি তো, কারণ টাকার থেকে কাটা, এটা বিখ্যাত কথা চন্দনার, টাকাকে উল্টালেই কাটা। আর ইগো, হ্যাঁ, মানে একটা জিনিস মানে দেখুন, হাউ ইউ সি দ্যাট ইজ ম্যাটার। আপনাদের একটা জিনিস কম আছে আমার চেয়ে, মানেন কি মানেন না? আমার আপনাদের চেয়ে একটা জিনিস বেশি আছে, মানেন কি মানেন না? মানেন? জোরে বলুন হ্যাঁ মানি। কি জানেন সেটা? আমার টাকা আছে, আপনাদের নেই। হাউ ইউ সি এগেন। তো সেটাই জন্যই বলছি, এবার ধরুন আমার টাক আছে, আপনার আপলাইনও আমি, এবার আমি স্টেজে উঠেছি, টাকলু কেমন আছিস, এগুলো ইগো হার্ট করা, এগুলো করতে নেই। আর এটা একটা সাংঘাতিক ব্যাপার, নেভার মেস উইথ এনিবডি স্পাউস। এটা প্রত্যেক মিটিং আমি বলি। আমি কান্তিকে খুব বিজ্ঞের মতন বলেছিলাম যে কান্তি এটা না ইন্ডিয়াতে হয় না, তো মুচকি হেসেছিল, কাঁধে হাত রেখে বলেছিল পিপল আর পিপল, ইন্ডিয়াতেও হয়। সাবধানে থাকবেন আর সাবধানে রাখবেন, শুধু থাকলে হবে না। হ্যাঁ, এটা হয়, এগুলো ফলো করলে আমি দেখেছি সুস্বাস্থ্য নিয়ে ব্যবসা করা যায়। ব্যবসার স্বাস্থ্য লক্ষ্য হয়, নিজেরও হয়, মানসিক স্বাস্থ্য। ঠিক আছে? আর নেভার পাস নেগেটিভ টু ইয়োর ডাউনলাইন অ্যান্ড ক্রস লাইন। মানে এগুলো না খুব সহজ, এগুলো বেশি জটিল করে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। তার কারণ আমি বিশ্বাস করি যে আমার আর আমাদের যে টিম মেম্বার তারা যদি ডাউনলাইন হয়, তাহলে বাবা মার মতন আমরা, বাবা মারা কখনো ছেলে মেয়েদের বিষ দেয় না। নেগেটিভ এক ধরনের বিষ দেব না, কারণ আমার ছেলে মেয়ের ক্ষতি হলে আমার বিজনেসের ক্ষতি হবে। আর যেটা দরকার সেটা হচ্ছে একটা জিনিস আজকে খুব পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নিয়ে যান, সেটা হচ্ছে পিন এক জিনিস, স্ট্রাকচার আর এক জিনিস। পিনের সাথে স্ট্রাকচারের কোনো সম্পর্ক নেই।
পিন থেকে পয়সা আসে না, স্ট্রাকচার থেকে পয়সা আসে। আর এই স্ট্রাকচারের জন্যই কিন্তু ব্রিজ সিস্টেম একটা ইগল প্রোগ্রাম এনেছে, ইগল প্রোগ্রাম। সেটার প্রথম ধাপটা কি? 100% পিন। 100% পিন মানে আমি পার্সোনালি 100 পিভি করছি মান্থ অন মান্থ বেসিসে। আমার এসওসিডি প্রোগ্রামসগুলো আছে, বুক অফ দ্য মান্থ, এসওসিডি। আমি ফাংশনে আসছি, আপলাইনে গুড বুকে আছি, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড গুড বুকে আছি, তাকে বলে 100% পিন। এই 100% পিন যখন আপনার 4টে লেগে 6টা লেগে আসবে তখন হবে আপনি ইগল, তারপর হবে ইগল প্লাস, তারপর হবে ডাবল ইগল। যখন আপনার 9টা হবে তখন আপনি ইগল প্লাস, যখন আপনার 12টা হবে তখন আপনি ডাবল ইগল। আর ইগলে পার্সোনাল পিভি হচ্ছে 300। ইগল মানে কিন্তু হচ্ছে সলিড রোবার্ট স্ট্রাকচার তৈরি করা, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ হবে। আপনার একবারেই 6টা লেগ কাজ করবে না, কারুর করেনি এই ঘরে যারা বসে আছে, সবাইকারই স্টেপ বাই স্টেপ। প্রথমে 2-3টে লেগকে দাঁড় করান, তারপর 2-3টে লেগকে দাঁড় করান। আমি এইভাবে বলি, আপনার 2টো ধরুন লেগ আছে, এই 2টো লেগ 12%, আর 2টো লেগ আছে যারা 100% পিন। সেটা ভালো না আপনি ইগল, আপনার 6টা 100% পিন কিন্তু তলায় কোনো লোকও নেই, ভলিউমও নেই, কোনটা ভালো? এ বেচারা উঠতে পারলো না এরকম করে, আপনি উঠলেন, ভাবলেন কি করলেন? কিছুই করেননি। তাই স্টেপ বাই স্টেপ ফলো করুন। আর আরেকটা কশন দেব, সেটা হচ্ছে এই যে 6টা লেগ বানানোর তাড়নায় আপনার 2টো লেগ দারুণ কাজ করছে, এবার ওই দুটোকে দেখা বন্ধ করে আপনি 4টেতে কাজ করতে শুরু করবেন না, কোনো মুশিকে ভব হবেন যে এই দুটো ছেড়ে যাবেন, আবার ওই দুটো চলে যাবে। এবার এই 4টেকে আবার যখন গ্রো করছেন, তার মধ্যে 2টো গ্রো করছে, আপনি সেই আনন্দে নাচছেন। এবার এই দুটোকে ছেড়ে দিয়ে আরো 2টোকে ধরতে গেলেন, এই 4টেই চলে গেল, মানে সারা জীবন এরকম করে কাটাতে হচ্ছে। স্টেপ বাই স্টেপ চলুন। এটা একটা প্রোগ্রাম, মাথায় রাখবেন, এটা রাতারাতি হওয়ার জিনিস নয়, ইটস আ প্রোগ্রাম। যেমন পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড ইজ আ প্রোগ্রাম। অনেকে ভাবে কি 6 মাস বই পড়ে নিয়েছি, 6 মাস ফাংশন এসেছি, 6 মাস সিরিজ শুনেছি, পুরো পজিটিভ আমি, আয় নেগেটিভ ধাক্কা খেয়ে চলে যাবে। না, একদম না, একদম না। আজও আমাদের পজিটিভ থাকতে হয় জোর করে। কারণ সায়েন্টিস্টরা বলছে, সাইকোলজিস্টরা বলছে যে আপনি যখন একা বসে থাকেন বা আপনার যে থট, 90,000 থট, তার মধ্যে 80% নেগেটিভ, 80% নেগেটিভ। এখানে বসে বসেও ভাবছেন ও বেটা করেছে, আমি কি পারবো, না না এসব ভুল ভ্রান্তি, এসব আমার 300 টাকা চলে গেল, এ তো কি হলো বল দেখিনি, ভাবছেন। আমি জানি, আমিও ভেবেছি। ইমিডিয়েটলি না, একটা বুদ্ধি শিখিয়ে দিই, থট রিপ্লেসমেন্ট প্রসেস আছে, করবেন। আর আরেকটা জিনিস বলছি ফ্রেন্ডস, বিজনেস করতে গিয়ে না প্রচুর না শুনবেন, প্রোডাক্টের ক্ষেত্রে, প্ল্যানের ক্ষেত্রে। শুধু একটা জিনিস নিজেকে বলবেন, একটাই কথা নিজেকে বলবেন। সেটা কি কথা জানেন? जीतने के लिए कभी कभी हारना पड़ता है, जीतने के लिए कभी कभी हारना पड़ता है। আমাকে যেই প্ল্যান চয় নো বলে, আমি নিজেকে বলি जीतने के लिए कभी कभी हारना पड़ता है। আজকে আমি হারলাম কিন্তু আলটিমেটলি আমি জিতবো। আজকে আমি হারলাম, আগামী দিনে জিতবো। আজকের আমি হারলাম, আগামী দিনে জিতবো। আজকের আমি হারলাম, আগামী দিনে জিতবো। এবং আমি জেতার জন্য জন্মেছি, আমি জিতবো। When you talk yourself in this way, you all are diamond. No doubt about it. Thank you so much for patient hearing. All my uplines, all my crossline leaders, প্রচুর কিছু শিখেছি ওদের শেখার থেকেই। আমি বললাম ওদেরই ঝেড়ে, ওদেরই চোতা মেরে। সো ওভার টু হোস্ট।